সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1270তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ মিলনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মেয়েকে বিয়ে করতে এসে বিয়ে করে ফেলে মেয়ের মাকে। গল্পটা ঠিক এরকম, টাইটেলটা ঠিক এরকম। আমি জানি এরকম টাইটেল শুনে আপনারা অনেকেই হাসছেন, বলেন ভাই এটা কী ধরনের কথা। বিশ্বাস করেন, এই গল্পটা একটা মা আর মেয়ের ভালোবাসার বাঁধনের এইরকম একটা গল্প যে পুরোটা গল্প শোনার পরে কলিজা ছিঁড়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে। শ্বাসরুদ্ধকর, চরম কষ্ট করে করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ভাই মিলনের জীবনের করুণ বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে মিলনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2জন ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজশাহী শহরের অদূরের কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দোকানি, মানে হচ্ছে ব্যবসায়ী। আমাদের এলাকাতেই আমার বাবার একটা মুদির দোকান আছে এবং এইটা কোনো ছোটোখাটো দোকান নয়। আমাদের প্রায় 3-4টা গ্রাম মিলিয়ে আমার বাবার এই দোকানটাই সবচেয়ে বড় একটা দোকান। দূর দূরান্ত থেকে ছোট ছোট যে দোকানগুলো আছে ওই দোকানগুলো পাইকারিতে মাল কেনার জন্য আমাদের দোকানে আসতো। এবং আব্বা, আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি, অনেক সম্মানের সহিত আমাদের এলাকাতে ব্যবসা বাণিজ্য করে। গোটা এলাকাতে আমার বাবার অনেক সুনাম, সবাই আমার আব্বাকে অনেক ভালোবাসে। এক কথায় আমার বাবা আমাদের গ্রামের হাতে গোনা কয়েকটা ভালো মানুষের মাঝে ছিলেন একজন। আমি আমার জীবনের গল্পটা আমার ছোটোবেলা থেকেই শুরু করি। আমি শুনেছিলাম আমার মায়ের মুখে ছোটোবেলায় নাকি আমি অনেক মেধাবী ছিলাম। পরিবারের ছোট ছেলে হওয়ার পরেও আমি অনেক শান্ত শিষ্ট এবং অনেকটা ভালো ছিলাম। সবসময় বাবা মায়ের কথা শুনতাম, স্কুলে যেতাম এবং কোনো রকমের বিচার আচার, কোনো ঝামেলা আমি আমাদের গ্রামে করতাম না। আমার জন্য কোনোদিন আমার বাবাকে কারো কাছে ছোট হইতে হয়নি। কোনোদিন আমার নামে কোনো উল্টাপাল্টা বিচার আমাদের গ্রামে আসেনি, যার জন্য আমাদের এলাকার সবাই আমাকে অনেক আদর করে, ভালোবাসে। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হই। কিন্তু আমার বড় যে 2 ভাই আছে, আমার ওই বড় 2 ভাইকে আমার আব্বা এক বিন্দু পরিমাণেরও বিশ্বাস করে না। মাঝে মাঝে এরকম হয় যে আমার বাবা যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরে এবং দোকান বন্ধ করে বাড়িতে আসলে পরে আমার আব্বা আমাদের দোকানের চাবিটা আমার হাতে দেয়, আমাকে দিয়ে বলে যে তুই চাবিটা রাখবি। আমার বড় ভাই, আমার মা, আমাদের পরিবারের অন্য কারো হাতে আমার আব্বা দোকানের চাবি তুলে দিয়ে বিশ্বাস পায় না। আব্বা আমাকে অনেক ভালোবাসতো, যে ভালোবাসার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। ছোটোবেলা থেকে আব্বুর আদর, ভালোবাসার বিশ্বাস অর্জন করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরকম করতে করতে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার একটা সমস্যা দেখা দেয় বলতে আমার কালো জ্বর হয়। আমাদের গ্রামের ভাষায় এটাকে কালো জ্বর বলে বা টাইফয়েড বলে। এই জ্বরটা হওয়ার পরে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি এবং অনেকটা ভেঙে বেরার পরে আমি প্রায় 1 বছর মতো পড়াশোনা থেকে দূরে থাকি। আমি এত ভালো একটা স্টুডেন্ট ছিলাম, এত ভালো মেধা আমার ছিল, এরপরেও 1 বছর যখন আমি পড়াশোনা করি নাই, 1 বছর পরে আমার আর কোনো ভ্যালু রইল না। আমি আর পড়াশোনাও করতে পারলাম না এবং 1 বছর পর আমি যখন জুনিয়রদের সাথে ভর্তি হলাম, আমার তখন আর পড়াশোনার প্রতি কোনো মন আসলো না, পড়াশোনা করতে আর একেবারে ইচ্ছে হলো না। আব্বু এখনও আমাকে নিয়ে অনেক আফসোস করে, এখনও বলে যে আমি খুবই মেধাবী ছিলাম। এক সামান্য জ্বর আমার পুরো ভবিষ্যৎটাকে নষ্ট করে দেয়, আমার পুরো কেরিয়ারটাকে ধ্বংস করে দেয় একমাত্র একটা জ্বর। যাই হোক, এরপরও আব্বুর সাথেই আমি তখন আস্তে আস্তে করে চলাফেরা করতাম। একটা পর্যায়ে আব্বু আমাকে ফাইনালি আব্বুর দোকানে বসাই দিল। আমারে বলল যে তুই দোকানে বসবি, দোকান দেখাশোনা করবি এবং দোকানে বেচা বিক্রি করবি। আব্বু আমাকে সম্পূর্ণভাবে দোকানে বসাই দিল এবং দোকানের যে যাবতীয় ব্যবসা বাণিজ্য সব কিছু আমাকে শেখাতে শুরু করলো। কোথায় থেকে মাল আনবো, কোন জায়গা থেকে মাল বিক্রি করব। আমরা খুচরা এবং পাইকারি 2ভাবেই দোকানের মাল বিক্রি করতাম। খুচরাতেও বিক্রি করতাম, আবার পাইকারিতেও বিক্রি করতাম, যদিও আমাদের পাইকারি কাস্টমারই ছিল একটু বেশি। যাই হোক, 1 দিন 2 দিন 3 দিন করে এরকম ব্যবসা বাণিজ্য করতেছি, আব্বুর সাথে আছি।
এবং এমন করতে করতে আমি তখন আমার বয়স তখন প্রায় আপনার 17 থেকে 18 কাছাকাছি হবে। তা আমি শান্ত হলেও না, আমি একটু অন্যরকম ছিলাম। মানে আমার আব্বা আমাকে একটা মোবাইল ফোন কিনে দেয়, যদিও কোনোদিনও আমি আব্বার ক্যাশ থেকে আব্বাকে বলা ছাড়া একটা পয়সা কখনো সরাই নাই। মানে আব্বু ঠিক যেটা বলতো, যেভাবে বলতো আমি সেভাবেই কাজ করতাম। আব্বুর কথার বাইরে আমি একটা চোখের ফলকও ফেলতাম না। এরপরে দেখা গেল যে আমি আব্বুকে বলছিলাম যে আমার ভালো লাগে না, আমি একটু গেমস খেলতে ইচ্ছা করি। বিশেষ করে ওই গেমস খেলার জন্য আব্বু আমাকে একটা মোবাইল ফোন কিনে দেয়। ওই সময় মোবাইল ফোনগুলো অ্যান্ড্রয়েড ছিল না, আপনার বাটন সিস্টেম ফোন ছিল। বাটন সিস্টেম ফোনের ভিতরে আপনি হয়তো অনেকেই চিনবেন, একটা সাপ লুডু বলে একটা খেলা ছিল। মানে সাপের মতো একটা বৃত্ত থাকে আর একটা সাপ এরকম ঘুরে ঘুরে এসে বৃত্তটাকে খেয়ে ফেলে, এরকম একটা খেলা ছিল। বিশেষ করে ওই খেলাটা খেলার জন্যই আমি আব্বাকে রিকোয়েস্ট করে একটা মোবাইল ফোন কিনি। তো আব্বা আমাকে তখন একটা মোবাইল ফোন কিনে দেয়। আমি তখন এই মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের গেমস খেলি এবং এরকম করে সময়গুলো কাটাইতেছি। এমন করতে করতে আস্তে আস্তে করে আমার নাম্বারটা অনেক কাস্টমাররা নিয়ে যায়। মানে আমার দোকানে যে কাস্টমাররা আছে এরা অনেকেই নাম্বারটা নিয়ে যায়, আমার সাথে যোগাযোগ করে, বা কোনো মাল লাগলে অনেকের বাড়িতে আমি মানে মাল পাঠাইতাম। ধরেন কারো স্বামী বিদেশ থাকে অথবা কোনো পরিবারে কোনো পুরুষ নাই, ওনার যদি আমাকে ফোন করে অর্ডার দিত, আমি ওই অর্ডার সহ মালগুলো আমাদের দোকানের একজন কর্মচারী দিয়ে পাঠিয়ে দিতাম। তো তারা মাল রিসিভ করে যথারীতি আমাদেরকে পেমেন্ট দিয়ে দিত। তো এরকমভাবে ব্যবসা বাণিজ্য করতাম বলে গোটা এলাকাতে আমার নাম্বারটা আস্তে আস্তে করে প্রায় সবার হাতেই চলে যায়। মানে সবাই আমার নাম্বারটা পেয়ে যায়। এরকম করে অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন রাত্র আনুমানিক প্রায় 12:30টার কাছাকাছি, আমি আবার রাতের বেলাও গেমস খেলতাম। 12:30টার কাছাকাছি একটা আননোন নাম্বার থেকে আমার মোবাইলে বারবার কল আসতেছে। একবার কল আসতেছে, আমি তো গেমস খেলতেছি, এই জন্য লাইনটা কেটে দিচ্ছে। আমি ভাবলাম কোনো কাস্টমার হবে, সকালবেলা হয়তো এরকম হয় যে কারো বাড়িতে অনুষ্ঠান থাকে, যেহেতু আমাদের এলাকাতে বাজার নাই, বাজারটা অনেক দূরে, কোনো দেখা যায় সকালবেলা অনুষ্ঠান আছে বা মেহমান আসবে, এই জন্য রাতের বেলা আমাকে ফোন দিয়ে অর্ডার দিয়ে দেয় যে আমি সকালবেলা আমার দোকান খুলে সাথে সাথে মালগুলো আমার বাড়িতে পৌঁছাই দিব। ভাবছিলাম যে এরকম কোনো একটা কাস্টমার হবে যার জন্য বারবার কল দিচ্ছে। এইটা চিন্তা ভাবনা করে যতবার কল দিতেছে আমি কল কাটতেছি, কল দিচ্ছে কল কাটতেছি, কল দিচ্ছে কল কাটতেছি, এরকম করে কল দিতে দিতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটা বিরক্ত হয়ে গেলাম। কিরে, এতবার কল কাটার পরেও আমাকে বারবার কল দিচ্ছে এই মানুষটাকে, তাহলে একটু রিসিভ করি তো। এমন করে আমি যখন কলটা রিসিভ করলাম, কোনো শব্দ করলো না, মানে কথা বললো না। আমি রিসিভ করে বলতেছি হ্যালো হ্যালো হ্যালো, বেশ কয়েকবার আমি হ্যালো হ্যালো করলাম, বাট ওইখান থেকে আমি কোনো রেসপন্স পেলাম না, কেউ আমাকে বললো না আমার হ্যালোর প্রতিশব্দ। এরকম করে আমি তখন আবারও কেটে দিলাম, আবারও গেমস খেলতেছি। একটু পরে আবারও কল, খুব রাগ উঠলো, কিরে আবারও কল দিল। এবার আবার কলটা রিসিভ করলাম এবং রিসিভ করার পরে আমি এবার রিসিভ করে কোনো কথা বলি না, মানে কলটা রিসিভ করে রেখে দিয়েছি। অনেকক্ষণ ধরে প্রায় আপনার 10 মিনিটসের মতো আমি লাইনে ছিলাম। ওই সময় কিন্তু আপনার প্রতি মিনিট অনেক বেশি টাকা কাটতো, এখনকার মতো এতটা মানে কম সাশ্রয়ী রেট ছিল না। পরে রিসিভ করার পরে যখন কথা বলে না, এন্ড কথা না বলার পরে 10 মিনিট লাইনে থাকার পর আমি আবারও লাইনটা কেটে দিলাম। বিশ্বাস করেন আমি আবারও গেমস খেলতে শুরু করলাম। ইন দ্য মিন টাইম আবারও কল। এবার খুব রাগ হলো এবং রাগ হলেই পরেই ফোনটা রিসিভ করে খুব গালাগালি করতে শুরু করলাম যে আপনি কি কেন কল দিচ্ছেন, মানে মুখ থেকে যা আসতেছে যেটাই আসতেছে ওরকম করে গালাগালি করতেছি। এমন করে গালাগালি করতে করতেই ওই পক্ষ থেকে একটা মেয়ে আমাকে বলে বসলো যে প্লিজ আমাকে আর গালি দিয়েন না। এটা শুনে আপনি একটু অবাক হয়ে গেলাম, কিরে একটা মেয়ে মানুষ, এবং কণ্ঠটা খুবই চিকন ছিল, একদম মিষ্টি একটা কণ্ঠ ছিল। আমি তখন বললাম আপনি কে, আমাকে কেন বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছেন। পরে আমাকে বলে এত রাত হয়েছে আপনি ঘুমান নাই। আমি বললাম আমি ঘুমাবো কি ঘুমাবো না এটা তো আমার বিষয়, আমি ঘুমাবো না জেগে থাকবো এটা তো আমি বলবো, আপনি কে আমাকে ফোন দিয়ে ঘুম পাড়াই দিচ্ছেন। তখন আমাকে বলতেছে আপনি তো রাগ হচ্ছেন কেন, ব্যবসায়িক মানুষ এত রাগ হলে কি চলে। আমি তখন বুঝে গেলাম যে তিনি আমার পরিচিত কেউ, তা না হলে কীভাবে বললো যে ব্যবসায়িক মানুষ। আমি বললাম ব্যবসায়িক মানুষ হলেই তো রেগে যাব তাই না, বিনা কারণে শুধুমাত্র ফোন দিয়ে বিরক্ত করতেছেন, রাগ করবো না। মেয়েটা তখন আমাকে বলতেছে কে বললো আপনাকে আমি আপনাকে বিনা কারণে বিরক্ত করতেছি, আমি তো একটা কারণ নিয়ে আপনাকে ফোন করেছি। আমি তখন বললাম ঠিক আছে, তা কোন কারণে ফোন করেছেন বলেন। আমাকে বলে আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে। এই কথাটা বলে একটা মিষ্টি হাসি দিয়ে ফোন লাইনটা তখন কেটে দিল। ওই সময় তো আপনার ফেসবুক ইন্টারনেট ওগুলো নাই, মানে বাটন সিস্টেম ফোনগুলোই, তখন প্রায় 2007 বা 2008 এই সময়কার ঘটনা। তা আমি তখন চিন্তা করলাম কিরে এরকম কে আমাকে এরকমভাবে ফোন দেয় এবং হাসি দিয়ে কেটে দিল। আমি যখন কল ব্যাক করলাম নাম্বারটা তখন বন্ধ পাইলাম, এবং নাম্বারটা বন্ধ পাওয়ার পরে একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, নাম্বারটাও বন্ধ। কলটা ব্যাক করলাম, ব্যাক করার পরে নাম্বারটা বন্ধ পাইছি।
এবং আমি আর তারে ফোন টোন দিতেছি না, ফোন দিচ্ছি না, এরকম করে প্রায় অনেকটা দিন কেটে গেল, মানে অনেকগুলো দিন কেটে গেল। আমি আবার মাঝে মাঝে নাম্বারটা ট্রাই করছি এবং ট্রাই করে দেখলাম যে নাম্বারটা বন্ধ, মানে সিমটা বন্ধ। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু আমি এই নাম্বারে কোনো লাইন পেলাম না। দীর্ঘ প্রায় 1 মাস পরে এই নাম্বার থেকে পুনরায় একদিন রাতে আমাকে আবারও কল দেওয়া হলো। এবার যখন কল দিলাম আমি এবং খুব আগ্রহের সহিত কলটা রিসিভ করলাম। রিসিভ করে বললাম যে কে আপনি? পরে আমাকে বলতেছে আমার নাম হচ্ছে রুমা। আমি বললাম রুমা? বলে হ্যাঁ। আমি বললাম মানে রুমা? বলে হ্যাঁ। আমি বললাম আপনি আমাকে চিনেন? তো বলে হ্যাঁ চিনি। আমি বললাম কীভাবে চিনেন? বলে আমি আপনাকে দেখেছি। তো আপনি কোথায় দেখেছেন? বলে আপনার দোকানে। আমি বললাম তো আমার দোকানে দেখেছেন, আমি আপনাকে কি দেখেছিলাম? বলে হয়তো দেখেছেন, অনেক মানুষের ভিড়ে চিনতে পারেন নাই। আমি তখন বললাম যে দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আসলে আমাকে যেরকম ছেলে মনে করতেছেন আমি সেরকম ছেলে না। যে আপনি আমাকে একটা নাম্বার দিলেন, মেয়েদের একটা নাম্বার পাইলাম, এরপর থেকেই তারে বিরক্ত করতে শুরু করলাম, তার সাথে সুযোগ নেওয়ার চেষ্টা করলাম, কথা বললাম। এরকমটা আপনি আমাকে চিন্তা করার কোনো কারণ নাই। যদি এরকমটা চিন্তা করে থাকেন তাহলে আপনি ভুল করতেছেন, আপনি ভুল জায়গায় নক করেছেন। আমি এরকম কেউ না। পরে মেয়েটা আমাকে বলতেছে আপনি তো রেগে যাচ্ছেন কেন? বারবার কথা না বলতে এতটা রাগ কেন করতেছেন? আমি তখন বললাম বারে রাগ করবো না, আমি গেমস খেলতেছি। পরে আমাকে বলতেছে আমি কি আপনার সাথে একটা বার দেখা করতে পারি? আমি বললাম হ্যাঁ পারেন। বলে তাহলে ঠিক আছে, কোথায় করবো? আমি বললাম আমাদের দোকানে, আমাদের আরদে। তারপর বলতেছি এটি কী বলেন আপনি, আরদে আপনার সাথে দেখা করবো? আমি বললাম হ্যাঁ, আমি তো দোকানের বাইরে কারোর সাথে দেখা করি না। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একদিন ঠিকই আপনাদের দোকানে আসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে তখন আমি লাইনটা কেটলাম। এরপরে মেয়েটা মাঝে মাঝে আমাকে কল দিত, মাঝে মাঝে কল দিত, হাই হ্যালো কী করেন, কেমন আছেন, ভালো আছেন কি না, খাওয়া দাওয়া করছেন কি না, এরকম করে শুধু আমার সাথে কথা সামনের দিকে বাড়াইতেই থাকতো। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আমার খুব রাগ হতো। কণ্ঠটা যদিও মিষ্টি ছিল, আমি জানি না সে দেখতে কেমন, বাট আমার ভালো লাগতো না কথা বলতে। এমন করে দীর্ঘ অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন আসরের নামাজের পরে আমি মসজিদ থেকে আসরের নামাজ পড়ছি। আসরের নামাজ পড়ার পরে আমি তখন দোকানে ঢুকবো, এমন সময় আমাদের কর্মচারী, মানে আমাদের দোকানে চাকরি করে, ও আমাকে আলাদা ডাক দিয়ে নিয়ে গেল। ডাক দিয়ে নিয়ে বলতেছে মিলন ভাই, আপনি কি আজকে দোকানে কাউরে আসতে বলছেন? আমি বললাম আমি কই না তো, আমি তো কাউরে দোকানে আসতে বলি নাই। বলে একটা মেয়ে আপনার সাথে দেখা করতে আসছে। আমি তখন বললাম কি নাম? বলে নাম বলছে রুমা। যখন রুমা বলছে আমি তখনই বুঝে গেছি যে আর এটা তো ওই মেয়ে যে আমাকে রাতের বেলায় বিরক্ত করে ফোন দেয়। আমি বললাম কোথায়? বলে ওইখানে বসে আছে। আমি যখন যাচ্ছিলাম এমন সময় আমাদের ওই দোকানের কর্মচারী আমার হাত ধরে ফেলে। আমার হাত ধরে বলতেছে মিলন ভাই, আল্লাহর জীবনে অনেক মেয়ে দেখছি কিন্তু এরকম মেয়ে দেখি নাই। আমি বললাম মানি কী করছে তোমার সাথে? বলে ভাই মেয়েটা দেখতে পুরো আগুনের মতো সুন্দর। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ অনেক সুন্দর, এরকম সুন্দর মেয়ে আমাদের পুরো তল্লাতে আর একটাও নাই। ওর মুখে মেয়ের প্রশংসা শোনার পরে আমি একটু বিস্মিত, একটু অবাক হয়ে গেলাম যে আসলেই তাই নাকি। যদিও ভিতরে একটু রাগ অভিমান ক্ষোভ ছিল, কিন্তু আমার ওই দোকানের ওই কথাটা শুনে কিছুটা রাগ কন্ট্রোল করে ফেললাম, মানে একটু সফট হয়ে গেলাম। এবং সফট হয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলেই তো দেখবো যে মেয়ে আসলেই কথাটা সুন্দর, তোর কথা কতটুকু সত্য আমি গেলেই বুঝবো। এইটা বলার পরে এরপর আমি আস্তে আস্তে করে সামনে দিয়ে গেলাম, গিয়ে উনি অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। আমি তারে আমার দিক থেকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এবং সালাম দেওয়ার পরে ও যখন ফিরে তাকালো, আপনি বিশ্বাস করবেন না ভাই, আমার জীবনে তো সুন্দর মেয়ে আমি আর দেখি নাই। অদ্ভুত রকমের একটা সুন্দর মেয়ে। আমি বললাম আপনার নাম কি? বলে আমার নাম রুমা। আমি বললাম মানে আপনি এতটা কি সুন্দর কেন? পরে আমাকে বলতেছে কেন এতটা সুন্দর হবে নাকি আমি? আমি বললাম যে সত্যি আপনি দেখতে অনেক সুন্দর। বলে আপনারা আমাকে ফোনে বকা দিতেন, আমাকে গালি দিতেন, আমার সাথে দুর্ব্যবহার করতেন, তাহলে এত সুন্দর করে কথা বলতেছেন কেন? আমি বললাম দেখেন, আল্লাহর এই দুনিয়াতে আমার মনে হয় আমি আপনার মতো আর কোনো মেয়ে দেখি নাই। আপনি অসম্ভব রকমের সুন্দর, কী খাবেন বলেন? ঠান্ডা বা জুস কোনো কিছু খাবেন কি না? এইগুলো আমাদের দোকানের ফ্রিজ থেকে এটা ওইটা বের করে ওনার হাতে দিচ্ছিলাম, এবং সে খেতে চায় না, অনেক জোরাজোরি করে একটা জুস খাইলো। খাওয়ার পরে বলতেছে ঠিক আছে তাহলে আজকে চলে যাই, শুধু আপনাকে একটু দেখতে আসছিলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে যাওয়ার পরে মাঝে মাঝেও আমাকে ফোন দিত, মানে ফোন দিলে পরে আমি কথা বলতে পারতাম কিন্তু ও কথা বলতে পারতো না। তার কারণ হচ্ছে ও যখন কল দিত, মানে আমি যখন কল দিতাম তখন নাম্বারটা বন্ধ পাইতাম, আর ও যখন কল দিত তখন আমি কথা বলতাম। একদিন আমি জিজ্ঞেস করলাম যে রুমা কী ব্যাপার, যখনই তুমি আমাকে কল দাও আমি তোমার সাথে কথা বলতে পারি, বাট আমি কল দিলে তোমার নাম্বারটা বন্ধ বলে কেন? ও তখন বলে সিমটা তো আমার না। আমি বললাম সিমটা আমার না, সিমটা তোমার, সিমটা কার? বলে সিমটা আমার মামানির। আমি বললাম তোমার মামনির মানি তো তোমার মামনির সিম, মানে সরি মোবাইলটা আমার না, সিমটা আমার। আমাকে এটা বলে তো মাঝে মাঝে মামানির মোবাইলে
আমি সিম ঢুকে তোমার কল দিই, তোমার সাথে কথা বলি, আমার তো কোনো মোবাইল ফোন নাই। আমি তখন বললাম কী বলো তোমার মোবাইল ফোন নাই? এবং আমি যতটুকু জানলাম ওর সম্বন্ধে, ওর হচ্ছে বাবা মারা গেছে, এবং বাবা মারা যাওয়ার পর ওর মা আর সেকেন্ড বিয়ে করে নাই, ওর মা ওকে নিয়ে ওর নানু বাড়িতেই থাকে। এইটা আমাকে বললো পরিবারের বিষয়ে। তো যাই হোক, এমন করে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা মোবাইল ফোন কিনে দিব। যদিও রাজি না, ও আমাকে বলে যে না না আমার ফোন লাগবে না, আমার যেটা আছে ওই মামির মোবাইলে মাঝে মাঝে সিম ঢুকে তোমার সাথে কথা বলবো। আমি বললাম যে না না না, একটা ফোন যদি না হয় তাহলে কেমন করে হলো? এরকম করে জোর জবস্তি করে আমি আমাদের দোকানের একটা ছেলেকে দিয়ে ওর জন্য একটা মোবাইল ফোন পাঠাই। এবং মোবাইল ফোন পাঠাইয়া পরে এবার আমি তার সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে থাকি। দিন নাই রাত নাই, কাজ নাই কাম নাই, মানে সারাক্ষণ তার সাথে ফোনে পড়ে থাকি। ও আমার সাথে কথা বলে, আমি ওর সাথে কথা বলি, মানে মনে হচ্ছে যেন একজন আরেকজনের সাথে, একজন আরেকজনের প্রতি এতটাই পাগল হয়ে গেছি যা বলার মতো না। আমার কোনো কিছুই ভালো লাগতো না। 24টা ঘন্টা শুধু তার জন্যই মনটা আনচান করতো। যেদিকে তাকাইতাম শুধুমাত্র তারাই দেখতে পাইতাম। দোকানের মধ্যে শুধু তার স্মৃতিগুলোকেই আমি ভেবে ভেবে সময় কাটাতাম। ব্যবসা বাণিজ্য কোনো কিছু ভালো লাগতো না। যে ছেলেটা আমি আমার বাবার কথা ছাড়া একটা চোখের ফলক পর্যন্ত ফেলতাম না, আমি সেই ছেলেটা দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করতে শুরু করি। কখনো টাকা চুরি করার জন্য 3 পিস পাঠাই, কখনো শাড়ি পাঠাই, কখনো গয়না পাঠাই। এরকম করে কন্টিনিউয়াসলি আমি ওকে জিনিসপত্র পাঠাইতে আসি। এবং ও কিন্তু নিতে চায় না, আমাকে বারবার বলে যে আমাকে এগুলো দিও না, আমার এগুলো পছন্দ না, কোনো ছেলের কাছ থেকে এসব জিনিস নেওয়া এইটা আমার খুব বাজে লাগে, অপছন্দ লাগে। বাট আমি এরপরেও তাকে দিয়ে যাইতাম, এরপরও আমি তাকে দিতাম এবং সে মানা করতো, তার মানাকে ওভারটেক করেও আমি তাকে জিনিসপত্র দিয়ে যাইতাম। এরকম করে প্রায় 3 মাসের মতো তার সাথে আমার সম্পর্ক হয়। এখানে একটা বিষয় বলে রাখি, এই 3 মাসের মধ্যে শুধু একবারই তার সাথে আমার দেখা হয়েছে। আমাদের দোকানে আসছে, আমার সাথে দেখা করছে, এরপরে তার সাথে আমার একটা সেকেন্ডের জন্য আর দেখা হয় নাই। যদিও দেখা করার কথা আমি তাকে অনেকবার বলেছিলাম যে চলো না আমরা একটু দেখা করি, এবং দেখা করলে কি হয় আমরা একটু দেখা করি। দেখা করার জন্য আমি তাকে অনেক রিকোয়েস্ট করি, কিন্তু আমার সাথে দেখা করতে রাজি হয় না। ও একটা কথাই বলেও দেখা করবে না, ওর দেখা করতে ভালো লাগে না, এরকম করে দেখাটাও করতে চায় না। এভাবে 3 মাস কি 4 মাস আমার ঠিক কাউন্ট করা নাই, এরকম একটা সময়ের ভিতরে ও হঠাৎ করে আমাকে বলতেছে যে আমি তো তোমার সাথে অনেক কথাবার্তা বলছি, তোমার সাথে আমার অনেক ভালো লাগার, ভালো ভাষার একটা সম্পর্ক তৈরি হয়েছে, তো প্লিজ তুমি আমাকে মাফ করে দিও, আমি আজকের পর থেকে তোমার সাথে কথা বলতে পারবো না। ঠিক এরকম করেই বলতেছে। আমি তখন বললাম কেন, তুমি আমার সাথে কথা বলতে পারবা না কেন? আমি তোমাকে এতটা পছন্দ করি, এতটা ভালোবাসি, তা তুমি আমার সাথে কথা বলতে পারবা না কেন? ও বলতেছে পারবো না এই কারণে যে আমার মামা আমার বিয়ে ঠিক করে ফেলছে, আমার মামা আর আমার মা মিলে আমার বিয়ে ঠিক করে ফেলছে, আমার বিয়ে হয়ে যাবে, সো আমিও তোমার সাথে কথা বলতে পারবো না। আমি বললাম কেন, তুমি আমার সাথে রিলেশন করো, আমার বিষয় কি তাদেরকে বলো নাই? ও বলতেছে যে না, মানে তাদেরকে বললে তারা কি মনে করবে, বা সম্পর্কর মানে যার সাথে আমার সম্পর্ক আছে তাকে তো, তার কাছে তো আমাকে এর বিয়ে দেবে না। এখন আমি যদি বলি যে একটা ছেলের সাথে আমার সম্পর্ক আছে, তাহলে তুমি যতই ভালো হও, তোমার কাছে আমার মামা বা আমার মামি বা আমার মা কখনোই বিয়ে দেবে না। আমি তখন বললাম যে তাহলে তুমি কি বলতে চাচ্ছ? ও আমাকে বলে যদি আমাকে বিয়ে তুমি করতে চাও, আমি ওই বিয়েটা ক্যান্সেল করব, এখন বিয়ে করবো না, এরকম করে টাইম নিব, 1 মাস পরে তুমি তোমার পরিবার দিয়ে আমাদের কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও, দেন আমি বিয়ে করবো, মানে আমি বিয়ে করব। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি লোকজন পাঠাবো তোমাদের বাসায়। এরকম করে প্রায় 15-16 দিনের মতো কেটে গেল, এবং 15-16 দিন কেটে যাওয়ার পরে ও আমাকে বলতেছে যে না, এভাবে আমার বিয়ে হবে না, মানে এভাবে আমাকে বিয়ে দেবে না, আবার চেঞ্জ। আমি বললাম কেন, এভাবে কেন বিয়ে দেবে না? তুমি না বললা পরিবার পাঠানোর জন্য। আমার যদিও মেজো ভাই ওই সময় বিয়ে করে নাই, আমার একদম বড় ভাই বিয়ে করছে, মেজোটা করে নাই, আমি তো সবার ছোট। এরপর আমি আব্বাকে মোটামুটি রাজি করাই ফেলছি যে আমার একটা মেয়েরে ভালো লাগে, বিয়ে করব। আব্বুরে মোটামুটি রাজি করাই ফেলে আব্বু অনেকটা নরম হয়ে যায়। তা আমাদের দোকানের যে কর্মচারী আছে, ও আবার আব্বুরে বলে যে মেয়ে দেখতে অনেক সুন্দর, এইটা ওইটা, তো ও আবার বুঝে শোনায় বলে, এই জন্য আব্বু তখন রাজি হয়। এখন রাজি হওয়ার পরে আমি তখন ভাবলাম যে ঠিক আছে, আমি আমার লোকজনকে পাঠাবো, ও আবার মানা করে। তো মানা কেন করতেছে আমি এটা বুঝতেছি না। এইভাবে কয়েকটা দিন কাটার পরে ও আমাকে বলতেছে তোমরা লোক পাঠাইতে হবে না, একটা কাজ করো, তুমি তোমার আব্বা কিনে আমাদের বাড়িতে আসো, আইসা পরে আমার দেখা যেদিন দেখতে আসবে ওই দিন আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবা, মানে আমাকে দেখার নাম করে আসবা, বাট দেখার পরে আংটি পরাই দিবা, ওখানেই বিয়ে, ওখানেই নিয়ে যাবা। আমি তখন বললাম আমি তোমাকে দেখবো কেন, আমি তো তোমাকে দেখছি, তোমাকে আবার আমার দেখার কি আছে? ও বলে তাহলে দেখার নাম করে আসো এবং দেখার নাম করে বিয়ে হয়ে যাবে। আমি তখন বললাম যে এইরকম কাহিনীগুলো কেন হইতেছে, মানে এরকম হওয়ার দরকারটা কি? ও আমাকে বলে কারণ হচ্ছে আমাদের পরিবারের মানুষগুলো রাজি নাই, আমাদের পরিবারের মানুষগুলো তোমার কাছে আমাকে বিয়ে দিবে না, তারা ডিরেক্টলি বলতেছে যে বিয়ে দিবে না, তারা তাদের পছন্দ মতো বিয়ে দিবে, এখন ওইখানে আমাকে বিয়ে দিবে না, আর তারা অলরেডি আমার বিয়ে ঠিক করে রাখছে, মানে এরকম করেও জাস্ট এক্সকিউজ করে বিষয়টাকে ঘুরাইতেছে।
আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার আব্বা আম্মারও দরকার নেই, আমার কাউরে দরকার নেই, দরকার আমি আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসবো। ও বলেছে না, তুমি তোমার আব্বুকে নিয়ে আসবা, তোমার আব্বু আম্মুকে নিয়ে আসবা, ওদেরকে নিয়ে আসবা, মেয়ে দেখতে আসবা, এই কথা বললে তুমি বিয়ে করে ফেলবা, এটা আমাকে বলতেছে। দেখেন কথাগুলো খেয়াল করেন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। একদিন শুক্রবার ছিল, সকালবেলা আমি তখন আমার আব্বারে নিয়ে রওনা দিলাম। আবার আমার পরিবারকে আমি যা বলি তাই হয়, আমার আব্বাকে আমার আম্মাকে আমি যেটা বলি তারা আমার কথা শোনে, এরা কিন্তু আমার কথার বাইরে যায় না। আব্বা আম্মাকে বুঝিয়ে তখন আমি রওনা দিলাম মেয়ে দেখতে যাব। সকালবেলা বিয়ে করে ফেলবো এরকম প্ল্যানিং না, মেয়ে দেখতে গেছি। এবং মেয়ে দেখতে যাওয়ার পরে তারা তখন মেয়েকে সাজাইতেছে, সাজে আমার সামনে নিয়ে আসবে, আমার সামনে নিয়ে আসবে, এরকম একটা অবস্থা, মানে সাজায় গোছায় আমার সামনে নিয়ে আসবে। ওই অবস্থার ভিতরে তখন হলো কি, আমি মানে মানে সাজায় গোছায় মেয়ে আমার সামনে নিয়ে আসবে, কিন্তু তারা দেরি করতেছে, মানে আনতেছে না। জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে, একটা সময় বলতেছে আপনারা জোহরের নামাজ পড়ে আসেন, এরপর আমরা মেয়ে দেখাবো। আর সবার মাঝে কেমন জানি একটা মানে একটা চাঞ্চল্যকর একটা মানে অবস্থা, যে কেমন জানি ওরা কোনো একটা বিষয় লুকাইতেছে, হাইড করতেছে, বা এরকম সবার ভিতরে আমি বিষয়গুলো বুঝতেছি। আবার মাঝে মাঝে ঝগড়াও হইতেছে, মানে ভিতরে ঝগড়া হইতেছে, কথা কাটাকাটি হইতেছে, এরকম একটা পরিস্থিতি। মানে এই পরিস্থিতিটা খুব একটা ভালো বলে মনে হয় নাই। আর এইটা আমাদের গ্রাম থেকে মোটামুটি খানিকটা বেশটা দূরে। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে, তাহলে বেশ দূরে হলে আমাদের দোকানে কীভাবে আসলো? ও একদিন মানে রুমা তো ওরা এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে আসছে, ওইখানে আমাদের দোকানে এসে আমাকে দেখছে, ওই আত্মীয়র কাছ থেকে ওর নাম্বার নিয়েছে, ওভাবে ওর সাথে আমার পরিচয়। যাই হোক, আমি তখন নামাজে গেলাম, আমার আব্বু নামাজ পড়লো, আমিও পড়লাম। নামাজের পরে আব্বা আমারে বলতেছে, মিলন তুই আমারে কোন জায়গায় নিয়ে আসলি? আব্বুর কাছে তো আসলে ভালো লাগতেছে না। আমি তখন বললাম কেন, ভালো না লাগার কি আছে? আমার আব্বা বলে, আমার কাছে মনে হয় যে এই মেয়ের কোনো সমস্যা আছে, এই মেয়ের কোনো সমস্যা আছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আমি তখন বললাম কেন, সমস্যা থাকবে কেন, এইরকম সমস্যা কেন? আমার আব্বা বলে, তাহলে তার এরকম লুকোচুরি করতেছে কেন? আমি তখন বললাম, আব্বা তোমার একটা কথা বলি, আজকে তো বাপ পেটে একসাথে জোহরের নামাজ আপনার জুমার নামাজ পড়লাম একটা আলাদা একটা মসজিদে। আব্বা আমি তোমাকে রিকোয়েস্ট করে বলে আমি এই মেয়েটাকে বিয়ে করে ফেলবো, এবং মেয়ে দেখতে গেলে যাতে বিয়ে হয়ে যায় তুমি মেয়ের পরিবারের সাথে এইভাবে কথা বলো। আমার আব্বা তখন আমাকে বলতেছে, এটা কী ধরনের কথা? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে, দেখবে, শুনবে, আমরা একটা ডেট করবো, এরপরে না হয় বিয়ে। আমি বললাম, আব্বা একটা কাজ করো, আমরা আজকে বিয়ে করে আমি নিয়ে যাই, এরপরে না হয় তুমি অনুষ্ঠান করো, অনুষ্ঠানের সময় সবাইকে জানাইও। এরকমভাবে আব্বারে তখন রাজি করালাম। রাজি করানোর পরে আমার আব্বা তখন মানে আমার আব্বা আমাকে কতটা বিশ্বাস করতে ভালোবাসতো একবার বুঝেন। আমার আব্বা বলতেছে, ছেলে যেহেতু মেয়েকে আগে দেখছে আর মেয়ে যেহেতু ছেলেকে আগে দেখছে, তাহলে আপনারা দেখানোর পর্ব বাদ দিয়া অন্য পর্বতে যান, ছেলে মেয়ের মাঝে যেহেতু পছন্দনীয় আছে, বিয়ে হয়ে যাক। আমার আব্বা এই কথা বলতেছে, আপনারা কাজে ডেকে আনেন, ওই দেখানোর পর্ব বাদ দেন, বাদ দিয়ে ডাইরেক্ট বিয়েতে যান। মানে আমি আমার আব্বাকে যা শিখে দিচ্ছি আব্বা তাই করতেছে। অ্যান্ড আমার আব্বা তখন বলতেছে, ঠিক আছে। আমার আম্মাও মেয়ে দেখে আসছে, আমার আম্মা কীভাবে জানি দেখে আসছে, আমার আম্মা বলে মেয়ে দেখতে শুনতে ভালো, আমার আম্মা এটা আমাকে বললো। তাই আমি বললাম যে ঠিক আছে, মেয়ে যেহেতু দেখতে শুনতে ভালো, তাইলে আর কি, আমি তো আর কোনো কথা নেই, আমার আম্মা যেটা আমাকে বললো আর কি। এরপরে আমার আব্বা বলতেছে যে ঠিক আছে, তাহলে এবার আপনারা কাজে ডেকে নিয়ে নেন। পরে কাজে ডেকে আনছে, এবং কাজে ডেকে আনার পরে আমি তখন এক ঘরে আসি, মেয়েদের অন্য ঘরে রাখা হয়েছে। এখন মেয়েরা যখন কলমা পড়াবে, কাজীর সাথে তো আরও কয়েকজন লোক যাবে। ওইখানে যাওয়ার পরে আমাদের দোকানের একটা ছেলে, মানে যে প্রথম হচ্ছে রুমাকে দেখেছিল, ওইখানে গেছে, মানে ওই বাড়িতে, মানে যেখানে কাজী কলমা পড়বো ওখানে গেছে। যাওয়ার পরে ও আইসা আমার কানে কানে বলতেছে, ভাই আপনি কি মেয়ে দেখছেন? আমারে বলে। আমি বললাম যে মেয়ে আমি তো দেখবো কি, দেখলাম না, তুই জানো সম্পর্ক আছে, দোকানে গেল না। পর আমারে বলতেছে, ভাই আপনি যে মেয়ে দেখছেন এইটা কিন্তু ভাই এই মেয়ে না। আমি বললাম মানি, কী বলছে সেগুলো? বলে, আমি যার এই মুহূর্তে দেখে আসছি বউ সাজিয়ে অবস্থায় রাখছে যাকে, এটা কিন্তু ওই মেয়ে না। যে মেয়ের সাথে আপনার প্রেম ছিল, আপনার ভালোবাসা ছিল, এবং আপনি যে মেয়েকে দেখছেন এটা কিন্তু ওই মেয়ে না। আমি তখন বললাম, বলিস কি, এটা এই মেয়ে না? বলে, না ভাই এটা এই মেয়ে না, এটা অন্য এক মেয়ে। এইটা শোনার পর তো আমার মাথায় তখন আসমান ভেঙে পড়ছে, কী রে এটা ওই মেয়ে না, মানে এটা কোন মেয়ে? ও আমারে যখন এটা বলছে, এবং ও বলার পরপরই তখন কাজে এবার আমার কাছে চলে আসছে, মানে ওখানে বিয়ে পড়ানো শেষ, এবার আমার কাছে চলে আসছে আয়শা। আমি তখন কাজেরে বলতেছি যে আমি মেয়ে দেখব, আমি মেয়ে দেখব। এখন আমি মেয়ে দেখব এইটা বলার পরে কাজীতেও তখন বললো, মাইটা কি বলেন, এখন বিয়ে হবে, মেয়ের কলমা নিয়ে আসলাম, মেয়ের সিগনেচার নিয়ে আসলাম, এখন আপনি কবুল বলবেন, আপনার বিয়ে হবে, এখন আপনি বলতেছেন আপনি মেয়ে দেখবেন, এটা কী ধরনের কথা? আমি বললাম যে না, আমি মেয়ে দেখব, আমি মেয়ে না দেখে এভাবে বিয়ে করবো না। আমার আব্বা তখন একটু খেপে গেল, মানে যেহেতু আব্বু আমার কথাই চলতেছে, আমি যা বলতেছি তাই করতেছে। আব্বু তখন আমার বলতেছে, তুই কী শুরু করলি এগুলা, এখানের মধ্যে কী শুরু করলি, তোর কি মাথায় আল্লাহ বুদ্ধি শুদ্ধি দিবে না, তুই কী শুরু করলি? আমি বললাম, আব্বা আমি কোনো কিছুই করতেছি না, আমি মেয়ে দেখবো এবং মেয়ে দেখে আমি বিয়ে করব। আব্বু মোটামুটি একটু খেপে গেল আমার উপরে, মানে প্রচণ্ডভাবে রেগে গেল যে তুই আমার কথার বাইরে যাচ্ছিস, আমার কথা শুনতেছিস না, আমি যেটা বলতেছি তুই উল্টা করতেছিস, মানে মোটামুটি একটু রাগ দেখাইতেছে। আমি মেয়ে দেখব।
আমি যখন মেয়ে দেখার জন্য পাগলামি করতেছি, তাদের ওখান থেকে তখন বলা হলো যে আরে বিয়ে হয়ে গেছে অলরেডি অর্ধেক, এখন মেয়ে দেখবে কি? এটা কী ধরনের কথা? আর মেয়ে দেখে কি এখন অস্বীকার করতে পারবে নাকি? তখন তাদের মাঝে একটা চাঞ্চল্যকর অবস্থা দেখা যায় মেয়ের পরিবারে আর কি, মানে রোমার পরিবারে। আমি তখন বারবার রোমারে কল দিচ্ছি, ও তখন আর আমার কল রিসিভ করে না। ওই দুলা সাজা অবস্থায়, মানে দুলা সাজা বলতে আমি তো ওরকমভাবেই গেছি, পরে পাগড়ি আনছে, জাস্ট একটা পাঞ্জাবি তো পরাই ছিলাম। অ্যান্ড আমি কল দিতেছি, আর আমার কল ধরে না। আমি কল দিচ্ছি এবং ও আমার কোনো কলে রিসিভ করতেছে না। এবং একবার শুধু কল রিসিভ করছে, বাট সবার চিল্লিতে আমি কিছু শুনতেছিলাম না। তখন মনে করেন ওই ঘরের ভিতরে ঘর ভেঙে ফেলতেছে, এমন একটা ঝগড়া ঝাঁটির মতো অবস্থা। আমি তো এদিকে বসে আছি, আমার আব্বা আম্মা বলতেছে তারা এখন আমাদেরকে ধরবে, মারবে। এখন তুই সব কিছু ঠিকঠাক করে তুই আমাকে বললি যে মেয়ে দেখা লাগবে না, আমি যাতে ডাইরেক্ট বিয়েতে চলে যাই। তোর কথা শুনে আমি ডাইরেক্ট বিয়েতে গেলাম, এখন বিয়েতে যাওয়ার পরে তুই বলতেছিস তুই মেয়ে দেখবি। পরে আমি আবার বললাম, আব্বা যে মেয়ের সাথে আমার সম্পর্ক, আমাদের দোকানের ছেলে রাসেল বলতেছে যে মেয়ে নাকি এটা না, মেয়ে নাকি আরেকটা। আমার আব্বা যখন রাসেলে জিজ্ঞেস করলো, রাসেল বললো হ খালু ঠিকই, আর ভাইয়ের সাথে যেই মেয়ের সম্পর্ক এটা কিন্তু ওই মেয়ে না, ওটা অন্য মেয়ে। এবার এরকম কথার পরে তখন তারা মেয়ে দেখাতে রাজি হলো। এবার মেয়ে দেখাতে রাজি হলো পরে একটা আলাদা ঘরের মধ্যে আমাকে নিয়ে গেল। আমি বসলাম, রাসেল বসছে, আমার আব্বা বসছে, আমরা তিনজন। মেয়েরে কী করলো, মেয়ের মামি আর দুইটা মামি মিলে নিয়ে আসছে। এখন আসার পরে আমি যখন মেয়ে দেখলাম ভাই, আমি তখন দেখলাম যে আরে এটা তো এই মেয়ে না, যে মেয়ের সাথে আমার সম্পর্ক, আমি যাকে ভালোবাসি এটা তো এই মেয়ে না, এটা তো অন্য একটা মেয়ে। এবং ওর চেহারার সাথে ওই এই মেয়ের চেহারা অনেক মিল আছে, প্রায় হুবহুবে বলতে গেলে, কিন্তু মেয়ে ওইটা না। কারণ ও ছিল অনেক ফর্সা, একেবারেই ফর্সা ছিল, মানে একদম দুধে আলতার মতো ছিল চেহারা। বাট এই মেয়ের চেহারা অনেকটা কালো, অনেকটাই কালো, হয়তো মেকআপ টেকআপ এটা ওইটা করে কোনোভাবে ফর্সা করা হয়েছে, কিন্তু এও তো এটা না, মেয়ে তো এটা না। আমি তখন বললাম আপনার নাম কি? মেয়ে বলতেছে আমার নাম রুমা, এবং কণ্ঠও চেঞ্জ, মানে কণ্ঠ এটা না। পরে আমি বলতেছি আপনার সাথে কি আমার কথা হইতো সবসময় ফোনে? বলে হ্যাঁ হইতো। আমি বললাম আমার সাথে আপনার প্রথম কোথায় দেখা হয়েছিল? মেয়ে না বলতে পারে না। আমি বললাম বলেন আপনার সাথে আমার প্রথম দেখা কোথায় হয়েছিল? মেয়ে তখন নিচের দিকে তাকিয়ে আছে, এবং নিচের দিকে তাকিয়ে থাকার পর আমি বললাম যে বলেন আপনার সাথে আমার কোথায় দেখা হয়েছিল প্রথম। এটা বলার পরে মেয়ে তখন রাগ করে বেরিয়ে যাবে। এবং বেরিয়ে যাওয়া অবস্থায় আমি তখন আমার আব্বারে ডাক দিয়ে বললাম যে আব্বা আপনি তাড়াতাড়ি আসেন, হয় এখানে মরবো নয় এখানে বাঁচবো, দুইটার একটা। আপনি থানাতে কল দেন, থানাতে কল দিয়ে পুলিশ আনান, আমার কাছে বায়োডাটা আছে, আমি এদেরকে কি দিয়েছি, আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে, আমার সাথে অনেক চিট করছে, অনেক বেইমানি করছে, তারা এখন আমার মেয়ে একটার কথা বলে মেয়ে আরেকটা আমাকে দেখাইতেছে, আমি তো এই মেয়েকে বিয়ে করবো না। মেয়ের পরিবার থেকে মেয়ের মামারা তখন বলতেছে মেয়ের নামও রুমা, তুমি প্রেমও করছো রুমার সাথে, কথাও বলছো রুমার সাথে, অর্ধেক বিয়ে হয়ে গেল, এখন তুমি কি বলতেছো? আমি বললাম কাজে পুলিশ নিয়ে আসেন এবং এই মেয়ের মাথায় কোরআন শরীফ দেন আপনারা। এই যে মেয়ে আছে রুমা, ওর মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করেন যে ও আজকের আগে আমার সাথে কোনোদিন কথা বলছিল কিনা, বা ওর সাথে আমার দেখা হয়েছিল কিনা। ও যদি কোরআন মাথায় নিয়ে বলতে পারে আমি বিয়ে করব। এই মেয়ের সাথে আমার দেখাও হয় নাই, এই মেয়ের সাথে আমার কথাও হয় নাই, আমি অন্য এক রুমাকে ভালোবাসছিলাম, কিন্তু এখানে এসে দেখতেছি এই রুমা সেই রুমা না। সবাই তখন অবাক হয়ে গেল যে এখন কি হবে, মানে সবার মাঝে তখন একটা চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে। আমি এর মাঝে হুট করে আমার আব্বারে বললাম যে আব্বা আপনি কল দেন। এটা বলার পর আমার আব্বা তখন পুলিশে কল দিবে, পুলিশ আনবে। ওই সময়ের ভিতরে মেয়ের মামি তখন আমার ডাক দিচ্ছে, মানে মেয়ের বড় মামি মনে হয়, রুমার বড় মামি আমাকে ডাক দিচ্ছে যে এই তুমি একটু এদিকে আসো, আমি তোমার সাথে একটু কথা বলি, বাবা এদিকে আসো। ডাক দিছে পর আমি আলাদা একটা রুমের মধ্যে গেলাম, এবং রুমে যাওয়ার পর উনি তখন আমার পা ধরে কান্না করতে শুরু করছে। বাবা রে তুমি মাফ করে দাও, আমার একটা ভুল হয়ে গেছে, বা এই ভুলের কারণে আজকে এই পরিস্থিতি, তুমি মাফ করে দাও। আমি বললাম এটা তো মাফের বিষয় না, আমি বিয়ে করবো, আমার পুরো ভবিষ্যতের একটা প্রশ্ন, সেখানে আমি কাকে বিয়ে করবো আমি দেখলাম না, জানলাম না, শুনলাম না, এবং দেখার পর তো আমি যার সাথে সম্পর্ক করেছি এই মেয়ে তো সেই মেয়ে না। সো আমি যার সাথে সম্পর্ক করি না আমি তারে কেন বিয়ে করব? আমি তখন পুরোপুরিভাবে নাখোঁজ করলাম যে না আমি বিয়ে করব না। এবার মেয়ের মামি যেটা বলতেছে এটা শুনলে আপনার মাথায় আসমানটা ভেঙে পড়বে। মেয়ের মামি বলতেছে আপনি যে রুমার কথা বলতেছেন, আসলে আপনি রুমার সাথে কথা বলেন নাই, আপনি রুমার সাথে দেখা করেন নাই, আপনি দেখা করছেন রেহানার সাথে, কথা বলছেন রেহানার সাথে, আর আপনি বিয়ে করতে আসছেন রুমাকে। আমি তখন বললাম রুমা জি এই মেয়েকে, আর রেহানা আমি যার সাথে কথা বলেছি ওই মেয়েকে। ওই মামি তখন আমারে বলতেছে রেহানা হচ্ছে রুমার মা, মানে রেহানা হচ্ছে রুমার মা। আমি বললাম তার মানে মা আমার সাথে সম্পর্ক করে, প্রেম করে, ভালোবেসে এখন তার মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিচ্ছে? বলে হ্যাঁ বিষয়টা কিছুটা এরকমই। আমি বললাম কেন, আমার সাথে এরকম বেমানিটা কেন করা হয়েছে?
পরে বলতেছে দেখো ও তো আমাদের বাসায় থাকে, মেয়ের মা আমাদের বাসায় থাকে, মেয়েও আমাদের বাসায় থাকে, এখন ওর মেয়েটার একটু সমস্যা আছে, শারীরিক একটু সমস্যা আছে, জাস্ট এটা আমি এখন বলতে চাই না কী সমস্যা। ওই সমস্যাটার কারণে মেয়েটার বিয়ে হয় না এবং অনেক জায়গা থেকে বিয়ে দেখতে আসছিল এবং মোটামুটি এই কারণেই বিয়েটা হয় না। তো এই বিয়েটা না হওয়ার কারণে এখন দেখা গেল যে মেয়েটা বিয়ে দিতে পারতেছে না এবং রেহানা তখন তোমাকে দেখছে, পছন্দ করছে এবং ওর মেয়ে তো আসলে অত ভালো কথা বলতে পারে না, কোনো ছেলের সাথে কথাবার্তা বলে ছেলেকে লাইনে আনতে পারে না, পটাইতে পারে না, এই জন্য রেহানা তোমার সাথে কথাবার্তা বলছে বা দেখাও করছে এবং এরপরে এখন মেয়েকে মানে তোমাকে রুমাকে বিয়ে করতে বলতেছে। আমি তখন বললাম এটা কীভাবে সম্ভব, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনার কথা শুনে মানে কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি অনেক কিছুই বুঝেন। আচ্ছা আপনি আমারে বলেন তো, আমি মেয়ের মার সাথে রিলেশন করলাম, প্রেম করলাম, এখন কি আমি মেয়েরই বিয়ে করব? পরে সে আমারে বলতেছে তুমি কি বলতে চাও? আমি বললাম আমি বিয়ে করলে ওই রেহানারেই করব। উনি বলেছে আস্তাগফিরুল্লাহ, এটা কি বলো, রেহানাকে তুমি বিয়ে করবা? রেহানা তো রুমার মা। আমি বললাম রুমার মা হোক, রুমার মা এটা তো আর আমার পরিবার জানবে না, আমার পরিবারের জানায়েন না, আপনারা রেহানারের বউসা জানেন, আমি রেহানারেই বিয়ে করব। আর যদি আপনারা রেহানাকে আমার সামনে না আনেন তাহলে এই পর্যন্ত আমার কাছ থেকে আপনারা যত টাকা পয়সা নিছেন এর সব ডকুমেন্ট, সব প্রমাণ আমার কাছে আছে, আমি কারে দিয়া টাকা পাঠাইছি, কে টাকা রিসিভ করছে সব কিছু আছে, আমি এখন থানার পুলিশ ডাকে আপনাদের সবার মান সম্মান নষ্ট করে দিব। এই সময়ের ভিতরে মানে কথাবার্তা বলতেছে ভিতরে ওই রুমা তখন দৌড়ে আসছে, মানে যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। মেয়ে মনে আমার কথা শুনছে নাকি আমি জানি না, টিনের ঘর ছিল তো হয়তো পাশ থেকে কথা শুনতেও পারে। মেয়ে এসে বলতেছে তাহলে ঠিক আছে আপনি আমার আম্মুরে বিয়ে করেন, আমার আম্মুরে আমি রাজি করাবো। আমি বললাম হ্যাঁ আমি রেহানারেই বিয়ে করবো, আমি রুমারে করবো না। এই মানে গোট তখন পাল্টে গেল, এখানকার ভিতরে পাল্টে গেল। কিন্তু আমি বললাম যে আমার আব্বা আম্মাকে বলা যাবে না, আমার আব্বা আম্মাকে বলা যাবে না, আমি রেহানাকে বিয়ে করব। এই বলার পরে মেয়ের মামি, মেয়ের মামা তখন সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ রেহানাকে আমার কাছে বিয়ে দিবে। কথা খেয়াল করে শোনেন, এরপরে তারা কী করলো, এই রেহানাকেই বউসা যে আমার সামনে নিয়ে আসলো। বউসা যে আমার সামনে নিয়ে আসলো মানে আগেরটা বাদ, নতুন করে আবার কাবিন হবে। রেহানাকে আমার সামনে রেখে কাবিন কলমা করে 5 লক্ষ টাকা কাবিন দিয়ে আমি তখন রেহানারে বিয়ে করে আমার বাড়িতে আনছি। আমার আব্বা মতো কিছুই বুঝতেছে না এটা কী হচ্ছে আমার সাথে, মানে ঘটনাগুলো কী ঘটতেছে তারা তো নিজেরাও বুঝতেছে না। আমার আব্বা বারবার মায়ের দিকে তাকায়, মা বারবার বাবার দিকে তাকায়, কী রে একটু আগে বউ সাজলো। আর এখানে একটা বিষয় বলে রাখি, হয়তো এটা অনেকেই বুঝবে না, এখানে ওর মামি আমাকে আরও কয়েকটা বিষয় বলেছিল। বিষয়গুলো বলেছি এরকম যে রেহানা মানে এই রুমার আব্বার সাথে প্রেম হয়, প্রেম করার পরে রেহানা মানে রুমার আব্বার অনেক বয়স হয়ে যায়, এরপরে রেহানা করে কি রুমার আব্বুকে বিয়ে করে। বিয়ে করার পরে যে কোনোভাবে হোক মানে রেহানার হাজব্যান্ড মানে রুমার আব্বু মারা যায় এবং মারা যাওয়ার পরে 3 আর সেকেন্ড কোনো বিয়ে বসে নাই। রুমার বয়স যখন অনেক কম তখনই তার বাবা মারা যায় এবং মারা যাওয়ার পরে রেহানার কোথাও বিয়ে বসে নাই এবং বিয়ে না বসে মেয়েটাকেই তখন তিনি এই বাড়িতে থেকে লালন পালন করতেছে, বড় করতেছে এবং খুবই কম বয়সে রেহানার বিয়ে হয়। রেহানা আর রুমাকে যদি এক জায়গায় দাঁড়া করানো হয় তাহলে সবাই রুমাকে বলবে মা, রেহানাকে বলবে মেয়ে, কারণ রুমার তুলনায় দেখলে মনে হয় রেহানার বয়স আরও কম। এরকম একটা অবস্থা। এবার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর আমি তখন রেহানাকে বউ নিয়ে আনতেছি, মানে গাড়ির মধ্যে বসে আছি, রাগে জিদ্দত আমার শরীর ফেটে যাচ্ছে। আমার সাথে কী পরিমাণের চিটিং করা হয়েছে, আমাকে সাথে বেইমানি করা হচ্ছে, আমাকে ধোকা দেওয়া হচ্ছে, রাগ ক্ষোভ নিয়ে আমি তখন বাড়ি পর্যন্ত আসি। বাড়ি পর্যন্ত আসার পরে ঘরের মধ্যে ঢুকলাম, এর মধ্যে আমার বাসরঘর রেডি করে ফেলা হলো। আব্বু ফোন দিছে, আমার বোনেরা মিলে আমার বাসরঘর রেডি করাই ফেলছে। ঘরে ঢুকছি, ঢুকার পরে আমি বললাম যে আমার সাথে এটা তুমি কেন করলা, আমার সাথে এটা তুমি কেন করলা, আমার সাথে চিটিং কেন করলা, ধোকা কেন দিলা, আমার সাথে বেইমানিটা কেন করলা। এটা বলার পরেই ও তখন কাঁদতে শুরু করে, রেহান তখন কাঁদতে শুরু করে এবং কান্না করতেছে। আমি বললাম কান্না করতেছো কেন, কী কারণে কান্না করতেছো আমারে বলো। এবং কান্না করতে করতে ও বলতেছে খুবই কম বয়সে আমার বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পর আমার মেয়েটা হয়েছিল, বাট আমার মেয়েটা হওয়ার পর ওর বাবা মারা যায়। বাবা মারা গেলে পরে আমি তখন আমার মেয়েটাকে নিয়ে আছি, ওকে লালন পালন করলাম, ওকে বড় করলাম। বাট আমার মেয়ের এই সমস্যাটার কারণে, ব্যক্তিগত একটা সমস্যা, ওই সমস্যাটার কারণে আমার মেয়েটার কোথাও বিয়ে হচ্ছে না, এবং বিয়ে না হওয়ার কারণে আমি ভাবছিলাম যে একজন আমাকে বুদ্ধি দিল, একটা কাজ করো, এখন তো ইন্টারনেটের যুগ, মেয়েটার সাথে কারো প্রেম করাই দেবে, একে তো মেয়ের বাবা নাই এবং ওইখান থেকে আমি মেয়েকে নিয়ে আসছি, আর মেয়ের ওই সমস্যা আছে। এই জন্য আমি ভাবলাম যে মেয়ের সাথে আমি যাদেরই কথা বলে দিই, মেয়েরা বলি তুই কারোর সাথে প্রেম কর, কারোর সাথে প্রেম ভালোবাসা করলে সহজে বিয়ে হয়ে যাবে এবং প্রেম ভালোবাসা করে। আমার মেয়ে তো কারোর সাথে কথা বলতে পারে না, একটা ছেলেকে পটানোর জন্য, কথা বলার জন্য যে পরিমাণের কোয়ালিটি দরকার এটা আমার মেয়ের মাঝে নাই। যার জন্য আমি একদিন এরকম আমার একটা আত্মীয়র বাড়িতে ওইখানে গেছিলাম, যে আপনার দোকানে গেলাম, আপনাকে দেখলাম,
দেখে শুনে আপনার আমার মেয়ের জামাই হিসেবে খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে। এখন আমি আমার মেয়েরে বলতেছি আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু মেয়ে কথা বলে না, যার জন্য আমি আপনার সাথে কথা বলছি এবং কথা বলে বলে আমি আপনাকে পটাইছি। ভাবছিলাম যে আপনাকে আমি আমার মেয়ের জামাই বানাবো, কিন্তু আপনাকে যখন সরাসরি দেখলাম আমার এটাই প্ল্যানিং হচ্ছে যে আমি আপনাকে আমার মেয়ের জামাই বানাবো। আমার মেয়ের ভিতরে যদি কোয়ালিটি নেই, আমার মেয়ে জামাই বানাবো, যেহেতু আমার মেয়ের চেহারা দেখতে প্রায় একই রকম। রুমা এবং রেহানার চেহারা মোটামুটি প্রায় সেমই, মা মেয়ের চেহারা প্রায় একই রকম, একটু হয়তো 18-20 হবে, এরকম 17-20 না, লাইক 18-20 এরকম হবে। আমি তখন বললাম যে তাহলে আমাকে কেন মানে বলির পাঠা বানানো হলো, আমাকে কেন বলির পাঠা বানায় তোমরা মা মেয়ে আমার সাথে এরকম প্ল্যানিং করলা, আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করলা, আমার আত্মীয় স্বজনের মান সম্মান নষ্ট করলা, এটা কেন করলা? ও আমাকে বলছে তুমি আমাকে মাফ করে দাও, আমি যা করেছি যেটা করেছি আমি অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও। কিন্তু আমি কখনোই চাই নাই যে আমার এই মেয়ে বয়সে একটা মেয়ে রেখে আমার বিয়েটা হোক, এটা আমি কখনোই চাই না। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমার বাবা মা ছিল, তারা তো মারাই গেল, আমার ভাইয়েরা ভাবিরা সবাই আমাকে বুঝাইতেছে বিয়ে করার জন্য, কিন্তু আমি বিয়ে করি নাই, কারণ বিয়ে করার কোনো ইচ্ছা আমার মনে জাগে নাই। আমি শুধু আমার মেয়েটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ চেয়েছিলাম, আমার মেয়েটাকে আমি বড় করতে চেয়েছিলাম, মেয়েটাকে আমি ভালো করতে চেয়েছিলাম। কিন্তু আল্লাহর কি দুর্ভাগ্য বা আমার কপালটা কতটাই পোড়া যে আমি আমার মেয়েটাকে শেষ পর্যন্ত আমার মেয়ের জীবনটা আমি আরও ক্ষতি করলাম, আরও নষ্ট করলাম। আমি তখন বললাম ঠিক আছে, যা হবার তা হয়েছে, তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি কিন্তু কখনোই আমার আব্বা আম্মার কাছে রুমার বিষয়ে কোনো কিছুই বলবা না, রুমার বিষয়টা তুমি পরিপূর্ণভাবে হাইড করবা, রুমার বিষয়ে তুমি বলবা না। এরকমভাবে সময়গুলো কাটতেছে, ও আমাদের বাড়িতে থাকতেছে। আমার আব্বা আম্মা তখন, আচ্ছা যেহেতু এটা একটা গ্রামীণ এলাকা, এটা তো শহর না যে একটা জিনিস লুকিয়ে রাখা যায়, গ্রামের এলাকা। আমার আব্বু ওই গ্রামের লোকজনের সাথে কথাবার্তা বলে এবং অনুষ্ঠান করার কথা বলে, অনুষ্ঠান করবে। আমি তখন অনুষ্ঠান করতে ডিনাই করি যে না, আমি অনুষ্ঠান করবো না, অনুষ্ঠান করার প্রয়োজন নাই। আমার আব্বা বলে কেন অনুষ্ঠান করবি না, অনুষ্ঠান করতে হবে। আমি অনুষ্ঠান করব না, আব্বু অনুষ্ঠান করবে। এই নিয়ে তখন প্রথম আমার আব্বার সাথে ঝামেলা হয়। আব্বুর সাথে ঝামেলা হওয়ার পরে আব্বু তখন করে কি, মেয়ের পরিবারের সাথে কথা বলতে থাকে, মানে রেহানার পরিবারের সাথে, রেহানার ভাইদের সাথে কথা বলে, ভাইয়ের বউদের সাথে কথা বলে, এবং এরকম কথা বলতে বলতে আমার আব্বা তখন ওই গোপন বিষয়টা জেনে যায় যে মূলত রেহানার বিয়ে হয়েছে, রেহানার অনেক বয়স, এবং আমি রেহানার মেয়ে রোমাকে বিয়ে করতে গিয়ে আমি রেহানাকে বিয়ে করে ফেলছি। আর রেহানার বয়স লাইক আমার মায়ের থেকে একটু কম হবে এরকম, কিন্তু ওর বয়সটা বোঝা যায় না। সত্যি কথা বলতে যে কেউ ওকে দেখলে বলবে যে ওর বয়স 16 থেকে 17, এর বেশি কেউই বলবে না, মানে বয়সটা বুঝেই যায় না। আমার আব্বা তখন বিষয়টা বুঝে গেল। বুঝে যাওয়ার পরে আব্বা আমার জিজ্ঞেস করলো, একদিন আমার জিজ্ঞেস করলো, আমি তো এরকম কথা শুনতেছি যে এটা কি সত্যি নাকি। আব্বা যখন আমাকে জিজ্ঞেস করলো, আমি তখন ভাবছিলাম যে আমার আব্বাকে বুঝিয়ে বলবো, অ্যান্ড বুঝিয়ে বললো হয়তো আব্বা বুঝবে বা বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নেবে, এটা মনে করছিলাম। এইটা মনে করে আমি আব্বাকে তখন বুঝাইছিলাম। কিন্তু যখনই আব্বাকে আমি বুঝাইতে গেলাম, আব্বা হিতে বিপরীত বুঝলো, মানে উল্টা বুঝলো। বুঝে আমারে বলতেছে তুই বাড়ি থেকে বেরো, তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই। রাত 8টা বাজে আব্বা আমাকে এবং রেহেনাকে মাইরা ঘর থেকে বের করে দিল, এবং বলল যে আমার 3টা সন্তান, আমার 2টা সন্তান, আমি তোর চেহারা কখনোই দেখতে চাই না। তুই কিভাবে পারলি যে বিয়ের বয়সে একটা মেয়ে থাকা অবস্থায় তার মায়ের বিয়ে করে আনতে, তোর মতো ছেলে আমার প্রয়োজন নাই। আব্বু সেদিন আমাকে বাসা থেকে বের করে দিল। বের করে দেওয়ার পর আমি তখন রাজশাহীর আমার এক দুঃসম্পর্কের কাকি হয় ওনার বাড়িতে গিয়ে উঠছি। ওনার বাড়িতে গিয়ে রাতে উঠছি। ওঠার পরে রেহানার কাছে কিছু টাকা ছিল, আমাকে টাকাগুলো দিল, ওগুলো দিয়ে খাইতেছি চলতেছি। ও তখন কিছু টাকা দিল আমাকে, কিছু টাকা দিয়ে বলতেছে যে এটা আমার জমানো টাকা এবং এটা আমার শেষ সম্বল, তুমি এটা দিয়ে কিছু একটা করো, যা হবার তা তো হয়েই গেছে, এখন তো এটার কোনো সমাধান নাই, এটা তো কোনো সমাধান হবে না, তুমি যা পারো তাই করো, এটা দিয়ে কিছু একটা করো। আমাকে তখন টাকাটা দিল, অ্যান্ড ওই টাকাটা দেওয়ার পরে আমি তখন করলাম কি, যে টাকাটা নিয়ে আমি তখন একটা ছোট্টখাটো ব্যবসা শুরু করি। রাজশাহী শহরের পাশাপাশি একটা জায়গায় খুবই ছোটোখাটো একটা ব্যবসা আমি তখন শুরু করি। যে ব্যবসা আমি করতেছি ওই ব্যবসা নিয়ে আমি ঠিকমতো চলতেও পারতেছি না, মানে আয় উন্নতিও ঠিকমতো হচ্ছে না, দুজনের সংসার চালাইতে ভীষণ কষ্ট হচ্ছে। এর মাঝে আমার আব্বা মামার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয়, আমার সাথে কোনো কথা বলে না, এবং আমি যে তাদের সন্তান এটাই তারা মানতে রাজি না, যে আমি নামে তাদের কোনো সন্তান নেই। আব্বা ডিরেক্টলি বলে যে মিলন নামের কোনো সন্তান আমার কখনোই ছিল না, মিলন আমার সন্তান না। আব্বু ডাইরেক্ট আমাকে সন্তানের খাতা থেকে আমার নামটাই রিলেট করে দেয়। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেলো রেহানা খুব মন খারাপ করে, কান্নাকাটি করে সব সময়। আমি তখন বলি তুমি এরকম মন খারাপ করো কেন, কান্নাকাটি করো কেন, কী হয়েছে আমাকে বলো, যেহেতু আমি তোমার সাথে সংসার করতেছি, আমি তো তোমাকে দেখেই বিয়ে করছি, হয়তো তুমি আমার কাছে অনেক কিছু লুকাইছো, যাই হোক এখন তো আমরা সংসার করতেছি, সো তুমি এরকম মন খারাপ করে থাইকো না। ও তখন একদিন আমাকে বলো তোমাকে একটা কথা বলবো, রাগ করবা? আমি বললাম না রাগ করবো না, বলো।
ও বলে সত্যি রাগ করবো না তো? আমি বললাম না না না, রাগ করবো না, ঠিক আছে বলো। ও আমাকে বলে আমি যদি আমার মেয়ে রোমাকে এই বাসায় নিয়ে আসি তোমার কি খুব সমস্যা হবে? এইভাবেই বলতেছে। আমি তখন বললাম না, সমস্যা হবে না, সমস্যা হবার কী আছে, ঠিক আছে নিয়ে আসো, যদি আনতে চাও তাহলে নিয়ে আসো। আমাকে বলেন আমার মেয়েটা ওই বাড়িতে থাকতেছে, তো ওই বাড়িতে থাকা অবস্থা আমার মেয়েটার অনেক সমস্যা হইতেছে, এবং আমি যেহেতু এরকম করে বিয়ে শাদী বসছি বা বিয়ে শাদী করছি, এই জন্য আমার ভাইয়েরা আমার মেয়েটার উপরে টর্চার করে, মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য আমি আমার মেয়েটাকে নিয়ে আসতে চাই। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো মেয়েকে নিয়ে আসলে তোমার জন্য ভালো হয় তাহলে তুমি নিয়ে আসো। এই বলার পরেই তখন রেহানা করলো কি রোমাকে এই বাসায় নিয়ে আসছে। তো রোমাকে এই বাসায় আনার পর রোমা কিন্তু আমার সামনে খুব একটা আসে না, এটা সত্যি কথা। একটা রুমের ভিতরে বসে থাকে, রুমের ভিতরে থাকে, আমার সামনে খুব একটা আসে না, আমার কাছ থেকে মোটামুটি দূরে থাকে। এরকম করে একদিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। বাট আমি মানসিকভাবে তখন অনেকটা ভেঙে পড়ি এই মর্মে যে আমি কারোর সামনে যেতে পারি না, আমার নিজস্ব যারা আত্মীয় স্বজন তাদের বাড়িতে তো যেতেই পারি না। আর কেউ যদি আমাকে দেখে, পরিচিত কেউ বলে কিরে তুই নাকি মেয়ের সাথে প্রেম করে মেয়ের মায়েরই বিয়ে করে নিয়ে আসলি, মেয়ের সাথে প্রেম করে মেয়ের মায়েরই বিয়ে করে আনলি, এরকম করে সবাই ধরেন আমাকে মানে খোঁচা মেরে কুরুচিপূর্ণ কথাবার্তা আমাকে বলে। তখন আমার এই জিনিসগুলো সহ্য হচ্ছিল না, মানে আমি এগুলো নিতে পারতেছিলাম না যে এরকম করে কথাবার্তা, বাজে কথাবার্তা, খারাপ কথাবার্তা এগুলো বলে। এবং এরকম করতে করতে একটা আবার আমি ওই ব্যবসার পাশাপাশি আপনার ছোট্ট একটা নেশার সাথে জড়িয়ে পড়ি, যেটা মাদক বলা চলে এক কথায়। ওই মাদকটা আমি তখন সেবন করতে শুরু করি। এবার মাদকটা যখন সেবন করতেছি আমাকে রেহানা বারবার বলতেছে যে তুমি এটা ঠিক করতেছো না, এটা তুমি ভালো করতেছো না, তুমি কেন মাদক সেবন করতেছো, এটা তুমি বন্ধ করো, এটা ঠিক না। ও আমারে বুঝায় বলে, কিন্তু আমি আর ওর কথা শুনি না। এবং ওর কথা না শুনে প্রতিনিয়ত আমি তখন মাদক নিচ্ছি, নেশা করতেছি, এবং এক ভিন্ন জীবন তখন আমি রূপান্তরিত হয়ে যাই, এক ভিন্ন জীবন তখন আমি করতেছি। এবং ও আমাকে মানা করে, বাট আমি ওর কোনো মানা শুনি না, ওর কোনো নিষেধ বারণ আমি কোনো কিছুই মানি না। আমি নেশা করতে 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 একটা পর্যায়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল, এবং এই নেশা করতে করতে আমার যে ব্যবসা বাণিজ্য ছিল, একটা ছোটোখাটো ব্যবসা, ওই ব্যবসাটা পর্যন্ত আমি ধ্বংস করে ফেলি। আমার এই ব্যবসাটা ধ্বংস হয়ে যায় এবং আমার অবস্থা তখন খুব নাজেহাল হয়ে পড়ে। এইরকম করতে করতে আমি যে কোনো একটা খারাপ জায়গার মধ্যে তখন চলে যায়, আমাদের শহরেরই একটা খারাপ জায়গায় একটা খারাপ কাজ আমি তখন করতাম। ওই খারাপ কাজের এটুকুনি বলি খুবই নগণ্য বা জঘন্য, বা এক কথায় বলতে গেলে একটা দেহ ব্যবসার কাজের সাথে আমি তখন জড়িয়ে পড়ি। ওইখানে আমি যখন ওই ধরনের কাজ করি এবং ওই কাজ করে যে টাকা পাইতাম ওইটা দিয়ে রেহানার মেয়েরে কিছু দিতাম, এবং বাকিটা আমি তখন আমার নেশার কাজে ব্যয় করতাম। আমি তখন পরিপূর্ণভাবে নেশার মাঝে জড়িয়ে পড়ি, মানে নেশা ছাড়া আমার আর কোনো কিছুই নেই। ওইটাই করতাম এবং ওই খারাপ কাজ করে যা ইনকাম করতাম মা মেয়েরে দিতাম, বাকিটা দিয়ে নেশা করতাম। আমার জীবন তো পরিপূর্ণভাবে শেষ। আমার ভাইয়েরা, আমার ভাইয়ের বউয়েরা, আমার ছোটো বোন কেউ আর আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, আমার সাথে তারা কথাই বলে না। আমি যে তাদের পরিবারের কেউ, তারা এটাই কারো কাছে পরিচয় দেয় না। যাই হোক, এমন করেই তখন 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পাস হইতে আসে। এই করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে মানে নেশা করতে করতে আমি নেশা এতটাই পাগল হয়ে গেছিলাম, আমি একটা ভালো অফার পাইলাম, যে কোনো একটা জায়গা থেকে একটা ভালো অফার পাইলাম। এবং অফারটা পাওয়ার পরে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট অফার পাইছি, যে এই টাকাটা আমি তখন আমার যে মেয়ে আছে, মানে রেহানার মেয়ে আছে রোমাকে আমি বিক্রি করে দিব। রোমাকে বিক্রি করবো এবং বিক্রি করার পরে ওই টাকাটা পাবো। আমি চিন্তা করলাম যে আমি যদি এই মুহূর্তে রোমাকে বিক্রি করে দিই তাহলে আমার উপর থেকে একটা বোঝা নেমে গেল, যে একটা বোঝা আমি কেটে করে বেড়াইতেছি, এইটা প্রথমত কেটে গেল। এবং সেকেন্ডলি হলো আমি যেই টাকাটা পাবো ওই টাকাটা দিয়ে আমি নিজে একটা বিজনেস ওপেন করব, এবং নিজে একটা বিজনেস ওপেন করে আমি রেহানাকে নিয়ে অনেক ভালো থাকবো। আর রুমার বিষয়টা আমি আর রেহানাকে বলবো না, আমি বলবো তোমার মেয়ে হঠাৎ করে কোথায় চলে গেছে, ও হয়তো কান্নাকাটি করবে, খুঁজবে, এরকম করবে, বাট ও তো আর পাবে না। এইটা ছিল আমার পরিকল্পনা। এই পরিকল্পনায় মাফিক আমি তখন করলাম কি, একটা মানে চক্রের সাথে তখন আমি যোগাযোগ করে কথাবার্তা বলি, এবং কথাবার্তা বলার পরে একদিন রুমার কাছেও কিন্তু তখন মোবাইল ফোন আছে, আমি একদিন রুমারে ফোন দিই। ও রেহানা তখন ঘরে নেই, রেহানা তখন আরেকটা জায়গায় কাজ করে, ও একটা চাকরি করে, একটা বাসায় কাজ করে, যেটা সত্যি কথা ওই বাসায় কাজ করতো। এবং ও যেহেতু আমি সংসার একা চালাইতে পারি না, সংসার একা চলে না, তো ও তখন কাজ করতো ওইখানের ভিতরে। ও তখন বাসায় ছিল না, তখন রুমারে কল দিলাম যে রুমা এই জায়গায় একটু আসো। ও তখন আসার পরে আমি আমার যেই লোক ছিল ওদের সাথে ওরে কমিউনিকেশন করাই দিয়ে কথা বলাই দিই, এবং একটা পর্যায়ে জোরপূর্বক আমি ওদের হাতেই রোমাকে তুলে দিই। তারা তখন ইঞ্জেকশন দিয়ে বা যেভাবে পুশ করে পারে ওইভাবেই তারা তখন রোমাকে নিয়ে চলে যায় ওইখান থেকে। এবং রোমাকে আমি দিয়ে চলে আসার পরে বাসায় আসছি, পরে এদিক দিয়ে রেহানা আমাকে বলতেছে রোমা কই। আমি তখন বললাম আমি তো রোমাকে দেখি নাই। আমরা বলে কী বলো তুমি, রোমা কোন দিয়ে গেছে? ও যে আবার চলে গেছে, আমি কি তোর মোবাইল ফোনটা রেখে দিয়েছি। ওর মোবাইল ফোনটা আমি রেখে দিয়েছি এবং মোবাইল ফোনটা আমি তখনই সেল করে দিই, বিক্রি করে ফেলি। রেহানা আমাকে বলতেছে রোমা কই গেল?
আমি বললাম আমি তো জানি না, তোমার মেয়ে হয়তো সারাদিন ফোনে কথা বলে, কার কার সাথে কথা বলে, মেবি কার সাথে কোনো রিলেশন ছিল, সম্পর্ক ছিল, ওই ছেলের সাথে চলে গেছে। রেহেনা আমাকে বলতেছে, দেখো আমার মেয়েকে আমি ভালো করে চিনি, আমার মেয়ের মতো ভালো কোনো মানুষ হয় না, আমার মেয়ে ওরকম চরিত্রের না। আমার মেয়ে যদি এরকম চরিত্রেরই হইতো তাহলে আমার তোমার সাথে তোমাকে পটায় আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়া লাগতো না। আমার মেয়ে এমনিই ছেলে পটায় ফেলতে পারতো। আমার মেয়ে খুবই সহজ সরল বোকা, ও কোথায় গেছে? আমি বললাম এটা আমি বলতে পারি না, ও কোথায় গেছে তুমি খোঁজো। রেহেনা আবার পাগলের মতো রোমারে খুঁজতে শুরু করছে, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় রেহানা খুঁজতেছে। এবং খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে রেহানা যখন রোমাকে পায় না তখন সে আইনের আশ্রয় পর্যন্ত নেয়। কিন্তু যে চক্রের মাধ্যমে আমি বিক্রি করছি ওই চক্রের মাধ্যমে কখনোই ওকে খুঁজে পাওয়া যাবে না। এবং একটা ডায়েরিও করে, তখন প্রশাসনও খুঁজতেছে। এই অবস্থার ভিতরে প্রায় 1 উইকের মতো কেটে গেল। 1 উইকেটে যাওয়ার পরেও তারা তখন আর আমাকে পেমেন্টটা দিচ্ছে না। যাদের কাছে আমি সেলটা করলাম, বিক্রিটা করলাম, তারা আমাকে ওই টাকাটা দিচ্ছে না। টাকাটা দিচ্ছে না। কেন টাকাটা দিচ্ছে না আমি সেটাও বুঝি না। দিচ্ছি এরকম করে ঘুরাইতেছে। তো যাদের সাথে আমি কাজ করছি এরা কিন্তু আমার বন্ধুর মতো, কারণ এদের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি ওদের এখানে, এবং ওরাও আমাকে চিনে, আমিও ওদেরকে চিনি। ওদের সাথে আমার পারস্পরিক অনেক মধুর সম্পর্ক। তো ওরা তো আমার টাকা মেরে দেওয়ার প্রশ্নই আসে না, ওরা তো কখনো টাকা মেরে দেওয়ার মতো লোক না, তাহলে আমার টাকাটা কেন দিচ্ছে না? এরকম করতে একটা পর্যায়ে হলো কি, আমার খুব মেজাজ খারাপ হয়ে গেল। মেজাজ খারাপ হয়ে যাওয়ার পরে একদিন ওদের যে গোডাউন আছে, গোডাউন বলতে ওদের যেই অফিস আছে আর কি, যে একটা বড় মাপের অফিসে, যদি এটা অন্য নামে চলে, ওই অফিসে আমি তখন গেছি। অফিসে যাওয়ার পরে আমি তখন ওইখানের ভিতরে ঝামেলা লাগিয়ে দিলাম যে আমার টাকা দেওয়া লাগবে। এই টাকা নিয়ে তখন ঝামেলা হইলে, ঝামেলা হওয়ার পরেই তারা তখন করলো কি, ওইখান থেকে তাদের সাথে আমার এই একরকম হাতাহাতি হয়ে যায়। এবং হাতাহাতির একটা পর্যায়ে তারা তখন আমাকে মারতে শুরু করে বলতে আমাকে ওইখানে তারা পুরো মেরে ফেলার প্ল্যানিং করে এবং আমাকে এতভাবে ওই রুমের মধ্যে আমাকে মারে, এতভাবে আমাকে টর্চার করে, যেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমি সেন্স হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে যাই। এবং ওই অবস্থায় তারা তখন আমাকে ওইখান থেকে দোতলা একটা বিল্ডিং ছিল, ওইটা থেকে আমাকে ফেলে দেয়। পাশেই হচ্ছে একটা বাস স্ট্যান্ডের মতো আছে, ওই জায়গায় আমাকে ফেলে দেয়। এবং ওখান থেকে ফেলে দেওয়ার পর আমার আর কোনো স্মৃতি মনে নাই, আমার আর কোনো কিছু মনে নাই। আমার যখন জ্ঞান ফিরে এবং আমি জানতে পারি বহুদিন পরে আমার জ্ঞান আসছে, আমাকে আইসিইউতে পর্যন্ত রাখা হয়েছে। আমাকে তখন রাজশাহী থেকে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। ঢাকায় একটা হসপিটালে আমি তখন আইসিইউর মধ্যে, ওইখান থেকে পর্যন্ত আমাকে বের করার পরে আমার পুরো শরীরে ইনজুরি, পুরো শরীরে ওরা আমাকে মারছে। এবং আমার পা পর্যন্ত, পায়ের একটা পা পুরো বাদ হয়ে গেছে, পায়ের মধ্যে রড ঢুকিয়ে তারপরে অনেক কষ্ট করে আমাকে তখন ঠিক করা হয়েছে। তো আমি যখন সুস্থ হই, মোটামুটি সুস্থ, আমি তখন রেহানাকে জিজ্ঞেস করি আমার আব্বা আম্মা কি আমার কাছে আসছিল, আমার কোনো খবর নিয়েছিল? রেহানা বলে না, তোমার আব্বা আম্মা কেউই আসে নাই, ওনাদেরকে বলেছিলাম যে এই ঘটনা, আপনাদের ছেলে এইভাবে অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট ইনারা কেউ আসে নাই। আমি বললাম কেউই আসে নাই? বলে না, কেউ আসে নাই। আমি তখন বললাম আমি কোন হসপিটালে, তখনও হসপিটালের নাম বলে, এবং আমি জানতে পারি যে এতদিন পর্যন্ত হসপিটালে ছিলাম। আমি তখন বললাম যে আমার এই যে খরচ বরচ, এগুলোর টাকাটুকু তুমি কই পাইছো, বা এগুলোর টাকা তোমাকে কে দিছে? এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, আমি রোমাকে বিক্রি করার পর কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই টাকার জন্য ঘুরতেছি, ঝামেলা করতেছি, লাইক আপনার 3-4 মাসের মতো হয়ে যাবে। ওরা কিন্তু আর আমার টাকা টুকা দেয় না এই 3-4 মাসের মধ্যে। এবং এই 3-4 মাস পরেই আমি তখন ওই ফাইট করার জন্য যাই, বা ফাইট করে টাকা আনার চেষ্টা করি। আর এদিক দিয়ে কিন্তু রেহানা অন্য কোথাও চাকরি করতেছে। পরে আমি বললাম যে তুমি যে অন্য কোথাও চাকরি করলা, তা আমার কীরকম, আমার ওরা জিজ্ঞেস করো আমার এত টাকা তুমি কোত্থেকে পাইছো, আমার চিকিৎসা কীভাবে করলা, আমার আব্বা আম্মা যদি টাকা না দেয় তুমি কি তোমার বাপের বাড়ি থেকে টাকা আনছো? রেহানাকে বলি, রেহানা বলে যে না। আমি বললাম তুমি চাকরি করছো, চাকরি করে টাকা দিছো? বলে না। তাই বললাম তুমি চাকরি করেও টাকা দিলে না, বাপের বাড়ি থেকেও টাকা আনলা না, তাহলে টাকা পাইলা কই? বলে টাকা দিছে রোমা। আমি বললাম রোমা? তুমি রোমারে কই পাইলা? ও বলে তুমি রোমারে যেখানে চাকরি দিছিলা, রোমা ওইখানে চাকরি করতেছে আর আমার সাথে ফোনে যোগাযোগ করছে, এবং ফোনে যোগাযোগ করে আমার জন্য টাকা পাঠাইছে। আমি তখন বললাম আমি রোমারে চাকরি দিচ্ছি? বলে হ্যাঁ। রোমাই তো আমাকে ফোন দিয়ে বললো যে আব্বু আমারে চাকরি দিছে, আব্বু আমাকে যেখানে চাকরি দিচ্ছে আমি সেখানে চাকরি করতেছি, ওইখান থেকে আমি বেতন পাইছি, বেতনের টাকা আমি তোমাকে দিচ্ছি, এবং আমি কিছু অ্যাডভান্স নিচ্ছি। ওই চাকরিটা অনেক ভালো, ওখানে মাসে প্রায় 50-60 হাজার টাকা ইনকাম করা যায়। আমি বললাম কোথায়, তুমি কি ওই চাকরি দেখছিলে? ও বলে না, তুমি নাকি পাঠাইছো চট্টগ্রামে, এটা আমাকে বললো। আমি তখন বললাম ও চট্টগ্রামে চাকরি করে? বলে ও চট্টগ্রামে চাকরি করে, ওইখানে তুমি পাঠাইছো, ওই তো তোমারে দেখতে আসছে। আমি বললাম আমাকে দেখতেও আসছে? বলে হ্যাঁ, তোমাকে একদিন দেখে হয়ে গেছে, তুমি তখন হসপিটালে আইসিইউতে ছিলা, ও তোমাকে দেখে গেছে, টাকা টুকা দিয়ে গেছে। আমি তখন মিলাইতে পারতেছিলাম না যে এটা কী ধরনের কথা। ও আমারে টাকা দিয়ে গেছে, আমি হসপিটালে ছিলাম, আমার এক নজর দেখা, এরপরে ও টাকা পাঠাইছে, টাকা দিয়েছে ওর মাকে। আমি তখন এই বিষয়টা বুঝতে পারলাম না যে এটা কী ধরনের কথা। আমি তো ওরে বিক্রি করে দিলাম, যারা আমি বিক্রি করে দিলাম ও আবার আসলো কোত্থেকে? আমি তখন বললাম যে রেহানা তুমি এগুলো কী বলতেছো? ও বলে হ্যাঁ,
আমি তখন আর এখানে কথা বাড়াবাড়ি করলাম না, বাড়াবাড়ি না করে ওইখান থেকে আমি সুস্থ হলাম। হসপিটাল থেকে আমি পরিপূর্ণভাবে সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে রেহানা তখন আমাকে আমাদের এলাকাতে নিয়ে আসছে। এলাকায় মিন্স হচ্ছে ওই আমরা যেখানে ভাড়া থাকতাম শহরের পাশাপাশি, ওইখানে আমাদেরকে নিয়ে আসছে। ওইখানে আসার পরে আমি মাঝে মাঝে দেখতাম যে রুমার সাথে রেহানা কথা বলে। কথা বলতে একদিন আমারে বলে যে তুমি একটু কথা বলো। আমি বললাম যে না, আমি কথা বলবো না। আমি কোন মুখে কথা বলবো, কারণ আমি তো ওরে বিক্রি করছি, ওর সামনেই তো বিক্রি করলাম। এবার এরকম করে প্রায় এখানে মাস 2 মতো কেটে যায়, প্রায় 2 মাসের মতো কেটে যায়। এবং 2 মাস পরে একদিন এই রুমা আমাদের বাসায় বেড়াইতে আসে। বেড়াইতে আসার পরে মানে আমি তখন কি বলবো, আমি লজ্জাও সামনে যেতে পারি না। মানে যেখানে আমি ওকে মেরে ফেলার প্ল্যানিং করেছিলাম সেখানে সে আমার জীবন বাঁচালো, আমি ওর দিকে তাকাই না, নিচের দিকে তাকিয়ে আসি। আমাকে রেহানা বলতেছে কী ব্যাপার, তুমি রুমার সামনে যেতে চাও না কেন? রুমা এতগুলো টাকা দিল, তোমার চিকিৎসা করলো, ওকে তুমি এত ভালো একটা চাকরি দিছো, এবং তুমি আমারে বলো ও কই গেছে তুমি জানো না, অথচ তুমি ওরা চাকরি দিছো, আর এখন তুমি ওর সাথে কথা বলো না কেন? কথা বলো না কেন? তোমরা কথা না বলে জিনিসটা কেমন দেখায়? কথা কেন বলবা না? কথা বলো। আমাকে রেহানা বারবার কথা বলার জন্য ফোর্স করতেছে। আমি তো কথা বলবো কোন মুখে ভাই? আমার তো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কেটে গেল, এবং একটা পর্যায়ে আমি একদিন একটা রুমের ভিতরে রেহানার পা ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছি। রুমার পা ধরে রুমের মধ্যে দরজার আটকে যে মারে তুই আমার মাফ করে দে, আমি তো অন্যায় করে ফেলছি, আমি বুঝতে পারি নাই, নেশায় আমি এতটাই পাগল হয়ে গেছিলাম যে আমি তোমারে বিক্রি করে দিচ্ছি, আমার মাফ করে দাও। মানে পায়ে ধরে কান্না করতেছে। ও তখন আমাকে বলে দেখেন, হিসাব করলে আপনি আমার আব্বা, আপনি আমার মাকে বিয়ে করছেন, আপনি আমার আব্বা, আপনি উঠেন, আপনি উঠে না, এখানে একটু বসেন প্লিজ, এখানে একটু বসেন, আমার সাথে এরকমটা করেন না, আমার শরীরটা ভালো না। আমি বললাম আমি তো তোমাকে বিক্রি করে দিছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে বিক্রি করার পরে আমি ওদের কাছ থেকে একটা টাকাও পাই নাই। ওরা আমাকে কোনো টাকা দেয় নাই, টাকা দেবে বলে টাকা দেয় না, আর টাকার জন্য আমি যখন টাকা চাইতে গেছি তখনই আমাকে মারছে। আমি ভাবছিলাম যে তোমার এখানে বিক্রি করে যে টাকাটা পাবো ওটা দিয়ে আমি তোমার মাকে নিয়ে নতুন একটা ব্যবসা শুরু করব, বা এই জায়গা থেকে আমি চলে যাব। ও তখন আমাকে বলে দুঃখের বিষয় হচ্ছে যে আল্লাহ আপনার দোয়াটা হয়তো কবুল করে নাই, বা আপনি ভালো হতে পারেন নাই। আমি তখন বললাম যে রুমা তোমাকে তো আমি সেল করে দিচ্ছি, বিক্রি করেছি, ওইখান থেকে তুমি কীভাবে ছুটে আসলা, বা টাকা কোথায় পাইলা? এবং ও আমাকে বলে টাকা কোথায় পাইছি ওইটা আপনার জানার দরকার নেই, তবে ওরা আমার রাখতে পারে নাই। ওদের ওখানে প্রায় আমি মাস 1.5 মতো ছিলাম, এবং 1.5 মাস পরে ওইখানে একজন রেড হয়, এবং রেড হওয়ার পরে পুলিশ এখান থেকে আমাকে উদ্ধার করে। এবং উদ্ধার করার পরে পুলিশ অনেকগুলো মেয়েকে নিয়ে যায়, তাদের মাঝে শুধুমাত্র আমি বিকৃত ছিলাম। এবং ওইখান থেকে আমি যেভাবেই হোক ছুটে আমি বেরিয়ে আসি, এবং বেরিয়ে আসার পর আমার আম্মুর সাথে যোগাযোগ করি। আর আমার আম্মুকে বলছি যাতে আপনাকে না বলে, আপনার সাথে যোগাযোগ না করে, আপনাকে এগুলো না জানায়। এবং এর কিছুদিন পরেই জানতে পারলাম যে আপনি অসুস্থ, আপনার হসপিটালে, আমি আপনাকে দেখতে আসছি। আমি বললাম টাকাটা কোথায় পাইছো? অল্প দিনের ভিতরে, অল্প কিছু দিনের ভিতরে এত লক্ষ টাকা তুমি কোত্থেকে পাইলে? আমার চিকিৎসা তুমি কেমনে করলা? ও বলে আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই যে আপনি আমার মায়ের কষ্ট দিয়েন না। আমার মা আমার জন্য অনেক করছে, আমার মা আমার জন্য তার নিজের সুখ, নিজের ভালোবাসার সব কিছু আমার আম্মা নষ্ট করছে। আমার আম্মা কষ্ট পায়, এরকম কোনো কাজ আপনি আমার জন্য করেন না, আমার মায়ের সাথে করেন না। আমি বললাম না, আমি তোমার মায়ের সাথে এরকম কোনো কিছু করব না, তুমি আমাকে মাফ করে দাও। এরকম ওর পা ধরে ক্ষমা ছিলাম, ওর পা ধরে মাপ ছিলাম। এবং এর কিছুদিন পরে রেহানা আমাকে বলতেছে একটা কাজ করো, আমি আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা আনবো, রোমাকে একটা বিয়ে দিয়ে দাও, রোমাকে একটা বিয়ে দিয়ে দাও, এবং ওরে এখান থেকে বিদায় করে দাও বিয়ে দিয়ে। তো আমি বললাম যে যেরকম ছেলে পাও, মানে রেহানা বলতেছে যেরকম ছেলে পাও বিয়ে দাও, আমি আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা আনবো। ওই সময় তো আমি অসুস্থ, আমি তো তখন মানে উঠতে বসতে খুব কষ্ট হয় আমার। এই অবস্থার ভিতরে তখন আমি রেহানার কথা মতো রোমার জন্য তখন ছেলে খুঁজতেছি। এরকমভাবে ছেলে খুঁজতে খুঁজতে রাজশাহীর আমাদের মধ্যে একটা ছেলে খুঁজে পাই, এবং ছেলেটার নাম হচ্ছে সেলিম। ওই ছেলেটা সিএনজি চালাইতো, সিএনজি চালক। ওই ছেলেটার সাথে তখন আমি এই রোমার বিয়ে দিই, মানে পারিবারিকভাবেই মোটামুটি। ছেলের আগে একটা বিয়ে হয়েছে, ওই বউ চলে গেছে, এরপরে সেকেন্ড টাইম আমি তখন রোমাকে ওই ছেলের কাছে বিয়ে দিই। তো বিয়ের অনুষ্ঠানটা খুব ধুমধাম করে হয়, অনেক আনন্দ ফুর্তি করে বিয়েটা হয়। এবং বিয়ে হবার পরে যেটা হইল যে এই ছেলেটা মানে প্রতিনিয়ত নাকি রোমার সাথে ঝগড়া করে বিয়ের কিছুদিন পর থেকে। আমি তখন জিজ্ঞেস করি সেলিমকে যে কী ব্যাপার, ঝগড়া করো কেন? আমার কাছে কোনো কিছু বলে না, আমার কাছে কোনো কিছু বলে না, কিন্তু ওদের মাঝে খুব ঝগড়া হচ্ছে। এরকম ঝগড়া হতে হতে একদিন রাত আনুমানিক 8:30 মতো বাজে, আমি আমাদেরই একটা দোকানের সামনে বসে আছি, আমাদের বাসার সামনে একটা দোকান আছে, ওইখানে বসে আছি। এরকম অবস্থায় রেহানা তখন আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে একটু বাড়িতে আসো তো, তাড়াতাড়ি কথা আছে। ওই সময় কিন্তু পুরো রেহানা চাকরি করে, রেহানার চাকরির উপরে আমার পুরো পরিবার চলে। আমি তখন বাসায় আসছি, আসার পরে বললাম কী হয়েছে? বলে আমার মেয়েটারও তো মারতেছে, চলো একটু যাই। আর মেয়েটারও মারতেছে, চলো একটু যাই। আমি তখন বললাম যে কোথায়? বলো মানে মেয়ের বাসায়। পরে সেলিমের বাসায় গেলাম, যে বাসায় ভাড়া থাকে, দেখলাম অনেক মানুষ মেয়েটারে ইচ্ছে মতো মারছে, মাইরে শোয়ে রাখছে।
আমি তখন সেলিমকে বললাম, সেলিম এটা কী করলা? আমি তোমারে বিশ্বাস করে ওটা তোমার কাছে বিয়ে দিলাম, এই মেয়েটা কী করলা? সে আমারে বলতেছে আপনি আমার সাথে বেইমানি করছেন, আপনি আমার সাথে চিটিং করছেন, আপনি ধোঁকাবাজ। আমি বললাম কোথায়, কোন জায়গায়, কীভাবে তোমার সাথে চিটিং করলাম? বলে এই মেয়ের আগে একটা বিয়ে হয়েছে এবং বাচ্চাওয়ালা একটা মেয়ে আপনি আমার হাতে তুলে দিয়েছেন। আমি তখন বললাম, সেলিম তুই গেলে কী বলতেছ? আমি আমার বাচ্চাওয়ালা মেয়ে তোমার কাছে বিয়ে দিব, এটা কী কথা বলতেছ? বলে হ্যাঁ, এই মেয়ের আগে বিয়ে হয়েছে আর পেটে সিজারের দাগ আছে, ওই যে বাচ্চা অপারেশন করার সময় যে সিজারের দাগ আছে। আমি বললাম কোথায় দাগ দেখি, কোথায় তার সিজার হয়েছে, কোথায় তার বাচ্চা বের করছে দেখি, আমি দেখি। এবং ওই সময় রুমা আমাকে দেখায় না, রুমা ঢাইকা রাখতেছে। সেলিম আমার বলে দেখছেন ওর পেটে বাচ্চা হয়েছে, ওই বাচ্চা পেটে নিয়ে আমার কাছে বিয়ে বসছে, এরপরে আপনি বাচ্চা পেটে নিয়ে আমার কাছে বিয়ে দিচ্ছেন। আমি ওর মাথায় কোরআন শরীফ দিয়া বলছি যে তুই কোরআন শরীফ মাথায় দিয়া বল, যদি আমার আগে কোনো ছেলের সাথে থাকস না, ও কোরআন মাথায় দিতে পারে না। তার মানে কি, আর আমার আগে অনেক ছেলের সাথে ছিল, থাইকা পেটে বাচ্চা নিয়েছে, ওই বাচ্চা নষ্ট করছে, এই পেট দিয়ে বাচ্চা বের করছে, পেট কেটে বাচ্চা বের করছে, এরপরেও আমার কাছে এসে বিয়ে বসছে, আমার সাথে চিটিং করছে, আর এই চিটিংয়ে আপনাকে সহযোগিতা করছে। আমি তখন রোমাকে বারবার বলতেছি, রোমা আমার কাছে বলো কি হয়েছে। ওই দিন রোমা আমারে কিছুই বলে না। রোমা কিছু না বলার পরে আমি তখন বাড়িতে আসছি, ওই রাতে চলে আসছি, এবং রাত্র 2:30 কি 3টার দিকে, 2:30 কি 3টা, আনুমানিক 4টা হবে ওরকম, হসপিটালে একটা লোক এই রেহানা নাম্বারে কল দিচ্ছে। হসপিটালে কল দিয়ে বলতেছে আপনার মেয়েরে অচেতন অবস্থায় মাইরা ওখানে রেখে দিয়ে গেছে, মেয়ের অবস্থা খারাপ, আপনি মেডিকেলে আসেন। তখন কিন্তু ওর অবস্থা খুব খারাপ এবং ওনাকে খুব কষ্ট ওর মায়ের নাম্বারটা বলছে। আমি আর রেহানা তখন দৌড়ে হসপিটালে গেলাম এবং হসপিটালে যাওয়ার পরে দেখতে পাই ওরে সরকারি হসপিটালে গেটে শোয়াই রাখছে। আমি গিয়ে জড়াই ধরে, মা কী হয়েছে? পরে আমার বলতেছে যে বেডে নিয়ে যাবে। বেডে নিয়ে গেছি, ওর পুরো শরীরের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না, এমনভাবে তাকে মারা হয়। আমি বললাম কি হয়েছে? পরে বলতেছে যে ওর মারে বলতেছে যে মা, আমার পেটে কোনো বাচ্চা নাই, আমার পেটে কোনো বাচ্চা ছিল না। ওর মাও কিন্তু ডাউট করে, সম্ভবত এরকম কিছু করছে যেটা আমরা জানি না। ওর মাও সন্দেহ করে, আমিও সন্দেহ করি যে হয়তো এরকম কিছু করছে। আমি তখন বললাম যে কি হয়েছে আমার কাছে বলো, বারবার বলতেছি। এই অবস্থার মধ্যে কিছুই বলে না, শুধু যাওয়ার সময় একটা কথাই বলে, যাবো আমাকে এভাবে বলে, যাবো আমি তোমার অপারেশনের টাকা দিতে গিয়ে, তোমার চিকিৎসা করতে গিয়ে আমি দোষী হইলাম, শুধু এই কথাটাই ও বলছে। বলার পরেই ওরে ইয়েতে নিয়ে গেছে, আপনার অপারেশনের রুমে নিয়ে গেছে। ওর পুরো শরীরে একদম কেটেই ফেলছে এক কথায় বলতে গেলে। ওইখানে আপনার প্রায় দুপুর 1টা কি 1:30টার দিকে ওখানের যে ডিউটিরত ডাক্তার ছিলেন, ওই ডাক্তার তখন আমাদেরকে জানাইলো যে ও ভিতরে মারা গেছে। আমি তো শোনার পরে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা কীভাবে সম্ভব। বলে মারা গেছে, এবং সাথে সাথে আমার তখন রেহানা দৌড় দিয়া ভিতরে ঢুকার পরে ওইখানে অবস্থায় তখন লাশ পড়ে আছে, লাশ পোস্টমর্টম হবে। এবং এর ভিতরে আমি তখন কী করলাম, সাথে সাথে থানাতে ফোন করলাম। থানাতে ফোন করার পরে এই সেলিমের ধরাই দিলাম, ওখান থেকে সেলিমকে ধরাই দিলাম। সেলিমকে তখন ধরছে পুলিশ, ধরে নিয়ে গেছে। এখানে ডাক্তার আমারে বলতেছে যে, আমি বললাম, বলে মেয়েটার তো আসলে আগ থেকে একটু সমস্যা ছিল, কারণ ওর যে কিডনি ট্রান্সফার হয়েছে, এবং কিডনি ট্রান্সফার থেকে মেয়েটার এই ধরনের সমস্যাগুলো, এর উপরে মেয়েটা মাইটটা নিতে পারে নাই। আমি বললাম কিডনি ট্রান্সফার? বলে হ্যাঁ, ওর তো একটা কিডনি নাই, একটা কিডনি অপারেশন। আমি বললাম আমি তো শুনলাম এটা নাকি বাচ্চা পেট থেকে বের হয়েছে ওই অপারেশন। বলে না, বেবি হলে তো অপারেশন এই জায়গায় হয় না, অপারেশন ওই জায়গায় হয়। এই জায়গায় যে অপারেশনের দাগটা দেখতে পাচ্ছেন, এটা ওর কিডনি নেওয়া হয়েছে। ওর কি কিডনির আগে কোনো সমস্যা ছিল? আমার আর তখন বুঝতে বাকি ছিল না যে আমার অসুস্থের টাকাই ও কিডনি বিক্রি করে দিয়েছিল, যারে আমি নিশ্চিত মৃত্যুর হাতে ঠেলে দিলাম। ওই মানুষটা মৃত্যুর ধার প্রান্তে গিয়েও আমাকে বাঁচাই দিল। ওই দিন যদি রোমা আমাকে টাকা না দিত, তাহলে আমার চিকিৎসাটা হতো না, আমি বাঁচতাম না। আমার যে অবস্থা হয়েছিল, রেহানা আমাকে বললো রোমা টাকা না দিলে আমাকে বাঁচানো সম্ভব ছিল না, অথচ সেই রোমা আমাকে টাকা দিয়ে বাঁচিয়ে দিল। আর আমাকে টাকা দেওয়ার জন্য কিডনি বিক্রি করলো। সেই কিডনি বিক্রির অপরাধে তাকে বলা হলো সে বিয়ে করে পেটে সন্তান নিছে, অবৈধ সন্তান অপারেশন করছে, পেট থেকে কেটে বের করছে। এইরকম অপবাদে তার স্বামী তাকে পিটে মেরে ফেললো। আমার মতো এরকম কপাল পরা তো আর কেউ নাই।
একটা পর্যায়ে হসপিটাল থেকে রুমার লাশ নিয়ে আসা হলো, এবং রুমার লাশ নিয়ে আসার পরে যখন রুমার লাশ দাফন করা হলো, দাফন করার পরে রুমার কবরে আমি তখন চিৎকার করে এই কথাগুলো বলতেছিলাম। এই কথাগুলো আমার পাশে থাকা আমার বউ রেহানা তখন শুনতে পায়, এবং শুনতে পাওয়ার পরেও ওইখানে আমাকে জিজ্ঞেস করে, এগুলো আপনি কি বলছেন? আমি বললাম, হ্যাঁ, এগুলো আমি তোমার মেয়ের সাথে করছি। ওইটা যেদিন শুনতে প্রদিন সে বোবা হয়ে যায়, সে আমাকে ছেড়ে তার বাপের বাড়িতে চলে যায়, এবং বাপের বাড়িতে চলে যাওয়ার কিছুদিন পরে ও আমার জন্য ডিভোর্স লেটার পাঠায়, এবং ডিভোর্স লেটার পাঠায় আমার সাথে সম্পর্ক ওখানেই শেষ। আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমার পরিবার তখন আমাকে মেনে নেয়, আমাকে বাড়িতে নিয়ে যায়। তারা অনেক চেষ্টা করেছে আমাকে বিয়ে শাদী করানোর জন্য, কিন্তু আমি আর বিয়ে করি নাই, এবং বিয়ে না করে আজকের এই পর্যন্ত আছি। আমি নিজে একটা ব্যবসা করতেছি। আমার আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পরে সয় সম্পত্তি সব ভাগ করে দিয়ে গেছে। ওখান থেকে আমি কিছু জায়গায় সম্পত্তি বিক্রি করে একটা ব্যবসা করি, এবং ওই ব্যবসা করে আমি এখনও বেঁচে আছি। আমার মা অসুস্থ, এবং আমার মায়ের অবস্থাও ভালো না, যে কোনো সময় মাও চলে যেতে পারে। রেহানার আজও বিয়ে হয়নি, এবং রেহানা আমার কাছেও আসেন, ওর ভাইদের সাথেই আছে। আজও আমি রুমার কবরে যাই এবং রুমার কবরে ক্ষমা চাই। আমি আপনার অনেক বড় একজন ভক্ত, আপনার গল্পগুলো আমি সবসময় শুনি, তাই বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো আপনার সাথে শেয়ার করলাম, শুধু মনটাকে একটু হালকা করার জন্য, আর কিছু নয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজশাহীর ভাই মিলনের জীবনের কলিজা কাঁপানো এই বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, এই গল্পটা খুব এলোমেলো ছিল, এলোমেলো নয় বটে, অনেক কিছু ওখানে হাইড করা ছিল। উনি পরিপূর্ণভাবে গল্পটা লিখতে পারেনি, যার জন্য বেশ কয়েকবার ওনার সাথে কথাবার্তা বলেই শেষ পর্যন্ত আমি গল্পটা রেকর্ড করেছি, বা যতটুকু বলেছি। যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার জন্য। এখানে একটা বিষয় খুব অবাক লাগলো। একটা বিষয় চিন্তা করেন যে রেহানার কিন্তু ছোট্ট একটা ভুল ছিল, এবং এইটা কেমন ভুল? অনেকে হয়তো হাসবেন যে ভাই এইটা কী ধরনের কথা হতে পারে। আমি এর থেকে এরকম গল্প আমি মানুষের মুখে শুনেছি, আমি সাপ গলায় দিয়ে বললে আপনি বিশ্বাস করবেন না। মানে এই রেহানা একটা মাত্র ভুল করেছে, মানে একটা মিথ্যে বলেছে। একটা মিথ্যে বলে মিলনের কাছে নিজের মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল। ওই একটা মিথ্যের কারণে রেহানার নিজের জীবন নষ্ট হলো, মিলনের জীবন নষ্ট হলো, রোমা কবরে চলে গেল, এবং মিলনের পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। মিথ্যে কিন্তু ছিল একটা। অনেক সময় দেখবেন যে অনেক জায়গায় লেখা আছে মিথ্যা হচ্ছে সমস্ত পাপ কর্মের মা। আপনার পৃথিবীতে যত পাপ প্রতিষ্ঠিত হবে, যে পৃথিবীতে যত অন্যায় হবে, যত অপরাধ হবে, যত পাপ হবে, অবিচার হবে, তার সব কিছু শুরু কিন্তু একটা মিথ্যে দিয়ে। তাই এই জন্য যদি মিথ্যে কথা না বলেন, অসত্য কথা না বলেন, আপনার জীবনে বিপদ খুব কমে আসবে। আর এই গল্পটা শুনে আমি আজকে আবারও চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে যে পৃথিবীর সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা। আল্লাহ সবাইকে মিথ্যা থেকে দূরে রাখুক, এবং সদা সত্য কথা বলার চেষ্টা করব, এবং আশা করব গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন, এবং গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে লিখতেও ভুলবেন না। যেখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।